আসসালামু আলাইকুম। আলোর প্রতিফলন অধ্যায়ে সিকিউ সলভিং ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা এই লেকচারে 10 থেকে 12টার মতো প্রশ্নের সমাধান করব। আশা করি এই প্রশ্নগুলোর সমাধান করলেই তোমরা তোমাদের বোর্ড বলো, স্কুল বলো, যেকোনো পরীক্ষায় তোমরা এই অধ্যায় থেকে অ্যান্সার করতে পারবে। তাহলে চলো শুরু করি। তো এই অধ্যায়ে ভাইয়া আমরা সিকিউ সলভ করার আগে এই অধ্যায়ের যে কিছু সূত্র আছে সেগুলো একটু মনে করার চেষ্টা করি। আমরা প্রথম যে সূত্রটা পড়েছিলাম সেটা কি পড়েছিলাম ভাইয়া? 1/f ইজ ইকুয়াল টু 1/u প্লাস কি 1/v, তাই না? এটা পড়েছিলাম। এখানে ইউ কি ভাইয়া বলো তো? এখানে ইউ দর্পণ থেকে বস্তুর দূরত্ব, তাই না? ভি কি ভাইয়া? ভি কি বিম্ব থেকে দর্পণের দূরত্ব। ওকে, দর্পণের দূরত্ব। ঠিক আছে, ইউ কি? ইউ দর্পণ থেকে বস্তুর দূরত্ব, ভি কি দর্পণ থেকে বিম্বের দূরত্ব। ওকে, তো এইটা যদি এই পর্যন্ত বুঝে থাকো, এইখানে আরেকটা জিনিস মনে রাখবা ভাইয়া, ইউ কি সব সময় ধনাত্মক। ইউ কি সব সময় ধনাত্মক। ঠিক আছে, পজিটিভ চিহ্ন দিলাম। ইউ সব সময় ধনাত্মক। ভি এর মান ভাইয়া কখনো ঋণাত্মক হতে পারে, কখনো আবার কি ধনাত্মক হতে পারে। কখন ঋণাত্মক হয়? যখন কি অবাস্তব বিম্ব হয়, তখন কি করে এটা? তখন এটা ঋণাত্মক হয়। যখন কি অবাস্তব বিম্ব, তখন ভি এর মান কি ঋণাত্মক। আর যখন বাস্তব বিম্ব হয় তখন কি ভি এর মান ধনাত্মক। ওকে, আর একটা কি সূত্র পড়েছিলাম আমরা ভাইয়া? এটা 1 নাম্বার সূত্র দেই। 2 নাম্বার সূত্র কি? 2 নাম্বার সূত্র আমরা বিবর্ধনের পড়েছিলাম, তাই না? বিবর্ধন এম সমান কি পড়ছিলাম আমরা? ভি বাই ইউ। ঠিক আছে, এটা কি? এইটা কোন ক্ষেত্রে বলতো? যখন কি বাস্তব বিম্ব হলে এটা এই সূত্র। ওকে, আর যখন ভাইয়া অবাস্তব বিম্ব হবে তখন সূত্রটা কি মাইনাস ভি বাই ইউ। ওকে, এটা কি? এটা কখন? যখন অবাস্তব বিম্ব হবে তখন একটা কি সামনে একটা মাইনাস থাকবে। ওকে, এটা কি অবাস্তব বিম্ব। বিবর্ধনের আরেকটা সূত্র আছে কি ভাইয়া? এম ইজ ইকুয়াল টু কি জানতাম আমরা? এল আই ভাগ কি এল ও। এখানে এল আই এর এল ও কি ভাইয়া? এইখানে এল আই। এল আই কি বিম্বের দৈর্ঘ্য, আর এল ও কি ভাইয়া? এল কি বস্তুর দৈর্ঘ্য। ওকে, এইখানে বিম্ব বলতে কি প্রতিবিম্বকে বোঝানো হয়েছে। ঠিক আছে, তো এই পর্যন্ত যদি ভাইয়া তুমি বুঝে থাকো, আর একটা জিনিস আমরা এখানে বলি নাই, সেটা কি এফ সম্পর্কে কথা, তাই না? এফ কি? এফ ফোকাস দূরত্ব, যেটা তো তুমি জানো, তাই না? এফ কখনো ধনাত্মক আবার কি কখনো ঋণাত্মক হয়, তাই না? এফ কখন ঋণাত্মক হয় ভাইয়া? যখন সেটা কি যখন সেটা উত্তল দর্পণ। ওকে, উত্তল দর্পণ। উত্তল দর্পণ হলে কি এফ ঋণাত্মক। আর যখন প্লাস হয় তখন কি এফ প্লাস হয় কখন? যখন অবতল দর্পণ হয়। ওকে, এইটুকু যদি ভাইয়া তুমি মনে রাখতে পারো, তাহলে এই অধ্যায়ের সিকিউ গুলা তুমি খুব সহজেই সমাধান করতে পারবে। তাহলে চলো আমরা একটু শুরু করি। এটা কত সালে আসছে ভাইয়া? কুমিল্লা বোর্ড 2025 সালে আসা একটা প্রশ্ন। দেখো তো কি বলছে। উদ্দীপক অনুসারে লক্ষ্যবস্তুর প্রতিবিম্বের অবস্থান নির্ণয় করো। প্রতিবিম্বের অবস্থান মানে কি? ওই যে বিম্বের অবস্থান নির্ণয় করতে বলছে। মানে কি নির্ণয় করতে বলছে? তোমাকে ভি নির্ণয় করতে বলছে, তাই না? তো উদ্দীপকে দেওয়া আছে কি ভাইয়া? দেখো তো, উদ্দীপকে দেওয়া আছে পি এফ সমান কত? 8 সেন্টিমিটার। পি এফ সমান কি 8 সেন্টিমিটার। এই যে এফ, এই যে কি পি। এফ কি? এফ ফোকাস, তাই না? ফোকাস থেকে মেরুর দূরত্ব কত দিছে? 8 সেন্টিমিটার। এইটাই কি প্রধান ফোকাস। ওকে, তাহলে গ নাম্বার দিয়ে ভাইয়া তুমি একটু লিখো। দেওয়া আছে এফ সমান 8 সেন্টিমিটার। তারপরে কি দেওয়া আছে ভাইয়া? দেখো তো, পি ও সমান কত দেওয়া আছে? 12 সেন্টিমিটার। এই যে পি আর এই যে ও, এইটুকু সমান কত দেওয়া আছে ভাইয়া? 12 সেন্টিমিটার। মানে কি দর্পণ থেকে বস্তুর দূরত্ব, সেটা কি ভাইয়া বলো তো? ইউ, তাই না? ইউ সমান তোমাকে কি দিয়েছে? 12 সেন্টিমিটার। তাহলে এইখান থেকে তোমাকে নির্ণয় করতে বলছে কি ভাইয়া? ভি নির্ণয় করতে বলছে, তাই না? প্রতিবিম্বের অবস্থান নির্ণয় করতে বলছে। তাহলে ভি এর মান কি? এবার তুমি সূত্র জানো, সেই সূত্র লিখো। 1/f, এখানে লিখবা আমরা জানি। ঠিক আছে, আমরা জানি। কি জানি? 1/f ইজ ইকুয়াল টু 1/u প্লাস কি 1/v। ওকে, তাহলে 1/f
মাইনাস 1/u ইজ ইকুয়াল টু কি 1/v। ওকে, তাহলে এইখান থেকে লেখো 1/v ইজ ইকুয়াল টু 1/f এর মান কত ভাইয়া 8, তাই না? আর ইউ এর মান কত 12। ওকে, 8 আর 12 লসাগু কত ভাইয়া? 8 আর 12 লসাগু হচ্ছে কত 24, তাই না? 24 কেমনে 24 সেটা আবার দেখানো যদি লাগে তাহলে তো অবস্থা খারাপ তোমাদের। ঠিক আছে, এই যে 8 12। ওকে, তাহলে কত 4 দুগুণ 8 3 4 12। ওকে, 3 দুগুণ 6 4 6 24। ওকে, তো এই হচ্ছে 24। ঠিক আছে, তাহলে এইখানে আমরা কত পাচ্ছি 3 মাইনাস 2 1/v। তাহলে এইখান থেকে কি 1/v সমান কত 1/24। অতএব v সমান কত ভাইয়া? v সমান হচ্ছে কত 24। তাহলে বিম্বের অবস্থান কোথায়? বিম্বের অবস্থান হচ্ছে দর্পণ থেকে কত দূরে 24 সেন্টিমিটার দূরে। ঠিক আছে, এখন তোমরা লিখে দিবা যে বিম্বের অবস্থান হচ্ছে কি দর্পণ থেকে 24 সেন্টিমিটার দূরে। যেহেতু ভাইয়া এখানে ভি এর মান কি পাইছো, তুমি পজিটিভ পাইছো, তার মানে কি বলতো? তার মানে এটা কি বাস্তব বিম্ব। ওকে, এই যে আমরা বললাম ভি এর মান যদি পজিটিভ হয় তাহলে এটা কি বাস্তব বিম্ব। ওকে, তাহলে এবার ভাইয়া পরের প্রশ্নটাতে একটু যাই, এইগুলো একটু পরিষ্কার করে নেই। পরের প্রশ্নে কি বলছে ভাইয়া দেখো তো, উদ্দীপক অনুসারে লক্ষ্যবস্তুটা কত দূরে রাখছে? পি হতে 6 সেন্টিমিটার দূরে। ঠিক আছে, পি কোথায়? এই যে মেরু, তাই না? এই মেরু থেকে কোথায় রাখছে 6 সেন্টিমিটার দূরে এবার বস্তু রাখছে। তাহলে কি হবে, কোন ক্ষেত্রে বেশি বিবর্ধিত বিম্ব পাওয়া যাবে? তো এই যে প্রথম ক্ষেত্রে বস্তুটা এখন যেখানে আছে এই অবস্থায় বিবর্ধনের মান কত সেটা আগে আমরা নির্ণয় করি। ঠিক আছে, তাহলে ঘ নাম্বারে দেখো, ঘ নাম্বার, তাহলে আমরা গ হতে কি কি পাইছি আগে সেটা লিখে নেই। গ হতে পাই ভি সমান কি পেয়েছি ভাইয়া 24 সেন্টিমিটার, তাই না? ইউ সমান কত বলো তো 12 সেন্টিমিটার, তাই না? এই যে দেওয়া আছে দেখো, দর্পণ থেকে বস্তুর দূরত্ব কত 12 সেন্টিমিটার। এই যে পিও সমান 12 সেন্টিমিটার, তাহলে ইও পাইছি, তাই না? এখন বিবর্ধনের সূত্র লেখো। আমরা জানি এম সমান কি ভি বাই ইউ, তাই না? এইখানে আমি কেন দিলাম, এখানে এই সূত্র লিখলাম কারণ কারণ কি এটা হচ্ছে বাস্তব বিম্ব গঠন করছে, তাই না? তাহলে এম সমান এখন মান বসাও 24 ভাগ হচ্ছে কত 12 2। ওকে, তাহলে প্রথম ক্ষেত্রে বিবর্ধনের মান কত পাইছি আমরা 2। ওকে, প্রথম ক্ষেত্রে বিবর্ধনের মান কত পাইছি 2। এখন দ্বিতীয় ক্ষেত্রে বিবর্ধনের মান কত হবে সেটাও তো নির্ণয় করা লাগবে, তাই না? তাহলে দ্বিতীয় ক্ষেত্রের জন্য আমি এইখানেই যদি মানগুলা বসাই একটু, দ্বিতীয় ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে ফোকাস কি ভাইয়া? ফোকাস তো সেমই, তাই না? ফোকাস তো 8 সেন্টিমিটারই। এই যে দেখো ফোকাস কি, এই যে পি থেকে ও এইটুকু কত 8 সেন্টিমিটার, তাই না? ফোকাস তো আর চেঞ্জ হয়নি, ফোকাস 8 ঠিকই আছে, তাই না? এবার ইউ কি হয়েছে ভাইয়া? ইউ চেঞ্জ হয়েছে। ইউ কি বলছে দেখো তো, ইউ তোমাকে বলছে যে পি বিন্দু হতে 6 সেন্টিমিটার দূরে রাখছে, এইখানে রাখছে। তাহলে কি ফোকাস এবং মেরুর মাঝখানে একটা বস্তু রাখছে দর্পণ থেকে। তাহলে বস্তুর দূরত্ব কত সেন্টিমিটার 6 সেন্টিমিটার, তাই না? তাহলে এটা হচ্ছে কি 6 সেন্টিমিটার। ওকে, তাহলে তোমার এইখানে ভি নির্ণয় করা লাগবে, তাই না? তাহলে ভি সমান কত 1/f ইজ ইকুয়াল টু, এটা আমরা জানি 1/u প্লাস 1/v। তাহলে 1/v সমান কি 1/f মাইনাস 1/u। ঠিক আছে, তাহলে 1/f সমান কি লিখতে পারি এখন আমরা 1/f 1/8 1/6। তাহলে এটা লসাগু কত ভাইয়া 24, তাই না? 8 আর 6 লসাগু এই যে দেখো 2 4 3। ওকে, 3 4 12 12 দুগুণে কত 24। ঠিক আছে, তাহলে এইখানে কত 3 মাইনাস হচ্ছে কত 4 1/v। তাহলে 1/v সমান কত পাচ্ছি মাইনাস 1/24। ওকে, তাহলে ভি সমান আমরা কি পাবো ভাইয়া? ভি সমান হচ্ছে মাইনাস 24 সেন্টিমিটার। ওকে, বুঝতে পারছো? এই যে 1/v সমান কি ছিল -1/24, তাহলে ভি সমান কত -24। এই যে ভি এর মান মাইনাস পেলে এটা দিয়ে তুমি কি বুঝতেছো বলো তো? এটা দিয়ে তুমি কি বুঝতেছো? এটা দিয়ে তুমি বুঝতেছো যে এটা একটা কি অবাস্তব বিম্ব গঠন করে। যেহেতু মান কি ঋণাত্মক, তার মানে এটা কি অবাস্তব বিম্ব গঠন করে। তাহলে সেই ক্ষেত্রে বিবর্ধন কি হবে ভাইয়া? তখন কি ওই আমরা জানি দিয়ে লেখো, আমরা জানি বিবর্ধন এম সমান কি মাইনাস ভি বাই ইউ। ওকে, এবার এটাকে এম প্রাইম দাও, আগেরটা যেহেতু এম লিখছি, তো মাইনাস ভির মান কত -24, ইউ এর মান কত 6, তাই না? এই যে ইউ কত 6, কারণ এবার কি দর্পণ থেকে 6 সেন্টিমিটার দূরে বস্তু। তাহলে এখানে কত পাচ্ছি আমরা 4 6 24, তাই না? তাহলে এই যে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে কত 4। তাহলে এবার বিবর্ধনের মান কত হইলো ভাইয়া? এবার বিবর্ধনের মান হচ্ছে কত 4।
প্রথম ক্ষেত্রে বিবর্ধনের মান কত পাইছি আমরা? প্রথম ক্ষেত্রে বিবর্ধনের মান পাইছি আমরা 2। এবার কত পাইলাম? এবার পাইলাম আমরা 4। তাহলে কোন ক্ষেত্রে বেশি বিবর্ধিত বিম্ব পাবো? যখন দর্পণ থেকে বস্তুটা 6 সেন্টিমিটার দূরে আছে তখন আমরা কি বেশি বিবর্ধিত বিম্ব পাবো। ওকে, তোমাকে এইটাই বলছে। চিত্র অনুসারে লক্ষ্যবস্তু পি হতে 6 সেন্টিমিটার দূরে স্থাপন করলে কোন ক্ষেত্রে বেশি বিবর্ধিত বিম্ব পাবো? তাহলে হচ্ছে আমরা কোন ক্ষেত্রে বেশি বিবর্ধিত বিম্ব পাবো? যখন বস্তুটা দর্পণ থেকে 6 সেন্টিমিটার দূরে, তখন হচ্ছে কি আমরা বেশি বিবর্ধিত বিম্ব পাবো। এটা দ্বিতীয় ক্ষেত্রে। ওকে, এটা দ্বিতীয় ক্ষেত্রের হিসাব। এটা হচ্ছে কি প্রথম ক্ষেত্রে। ওকে, প্রথম ক্ষেত্রে। প্রথম ক্ষেত্রে এই বিবর্ধন পাইছি, দ্বিতীয় ক্ষেত্রে কি এই বিবর্ধন পাইলাম। ওকে, বুঝতে পারছো ভাইয়া? এইটুকু যদি বুঝে থাকো, আসো পরবর্তীতে ম্যাথটা দেখি। এটাতে এটা হচ্ছে কত সালে আসছে? চট্টগ্রাম বোর্ড 2025, তাই না? কি বলছে দেখো তো ভাইয়া। 25 সেন্টিমিটার ফোকাস দূরত্বের একটি অবতল দর্পণের সামনে 30 সেন্টিমিটার দূরে একটি লক্ষ্যবস্তু অবস্থিত। ফোকাস দূরত্ব কত দিছে তোমাকে? ফোকাস দূরত্ব দেওয়া আছে কত? 25 সেন্টিমিটার, তাই না? অবতল দর্পণ, এটা কি দর্পণটা অবতল দর্পণ, তার মানে ফোকাস কি অবশ্যই প্লাস। 30 সেন্টিমিটার দূরে একটি লক্ষ্যবস্তু রাখা আছে, তাহলে ইউ সমান কত সেন্টিমিটার? 30 সেন্টিমিটার। লক্ষ্যবস্তু আরো 35 সেন্টিমিটার পেছনে সরালে প্রতিবিম্ব দর্পণের দিকে এক্স দূরত্ব সরে আসে। এবার এক্স এর মান তোমাকে নির্ণয় করতে বলছে। প্রশ্নটা তুমি যদি এইখানে এইভাবে না বুঝো, তুমি একটু চিত্র আর্ট করো ভাইয়া, দেখবা তোমার জন্য কি হয়ে গেছে, সহজ হয়ে গেছে, জীবন অনেক সহজ হয়ে যাবে চিত্র আর্ট করলে। ওকে, তো এই যে দেখো, এটা একটা ধরো অবতল দর্পণ, ঠিক আছে? এই যে এটা হচ্ছে কি প্রধান অক্ষ, এটা হচ্ছে আমরা ধরে নেই এটা হচ্ছে কি ফোকাস, এটা হচ্ছে কি বক্রতার কেন্দ্র সি। তো বলছে যে যে ফোকাস দূরত্ব এইটুকু বলে দিছে কত ভাইয়া? এইটুকু বলছে তোমাকে 25 সেন্টিমিটার। তাহলে বক্রতার কেন্দ্র পর্যন্ত দূরত্ব কত? এই পর্যন্ত 50 সেন্টিমিটার, তাই না? এবার তোমাকে বলছে দর্পণের সামনে 30 সেন্টিমিটার দূরে, কত সেন্টিমিটার দূরে? 30 সেন্টিমিটার দূরে, মানে ফোকাস আর বক্রতার মাঝে একটা বস্তু রাখছে, ঠিক আছে? তো এইখানে রাখলে কি হবে ভাইয়া? এইখানে একটা বস্তু রাখলে এর প্রতিবিম্ব গঠিত হবে না? এর তো একটা প্রতিবিম্ব গঠিত হবে। এই প্রতিবিম্বটা কোথায় গঠিত হবে সেটা আমরা না হয় পরে হচ্ছে আর দুইটা যখন প্রশ্ন সলভ করবো পরের প্রশ্নেই হয়তো দেখতে পাবো। তো আপাতত এইটুকু বুঝো যে এইটার একটা প্রতিবিম্ব গঠিত হবে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে ধরো এইখান থেকে একটা প্রতিবিম্ব এইখানে কোথাও একটা গঠিত হইলো, ঠিক আছে? এইখানে ধরো প্রতিবিম্ব গঠিত হইলো। এবার তোমাকে বলছে লক্ষ্যবস্তু আরো 35 সেন্টিমিটার পেছানো হলো। কত সেন্টিমিটার? আগে ছিল এইখানে মানে 30, এখন কত পিছাইছে? আরো 35, তাই না? ধরো এই পর্যন্ত আরো 35 পিছাইলো, তাহলে এইখানে আসলো কত? 30 প্লাস 35। অর্থাৎ ধরো এবার এইখান থেকেই একটা বস্তু দর্পণে পড়তেছে, ঠিক আছে? তো এর প্রতিবিম্বটাও তো গঠিত হবে, তাই না ভাইয়া? এর প্রতিবিম্বটা কোথায় গঠিত হবে? এর প্রতিবিম্বটা গঠিত হবে ধরো হচ্ছে এইখানে বা যে কোনো কোথাও, ধরো এই আয়নার সামনে কোথাও একটা গঠিত হইলো। তো তোমাকে বললো এই যে প্রথম অবস্থায় এ যদি এইখানে হয়, ধরো দ্বিতীয় অবস্থায় বি এইখানে প্রতিবিম্ব গঠন করছে, তাহলে তোমাকে এই এ থেকে বি এর মধ্যবর্তী যে দূরত্ব সেটাকে এক্স হিসাবে ধরে তারা সেই মানটা নির্ণয় করতে বলছে। অর্থাৎ প্রথম ক্ষেত্রে বিম্ব যেখানে গঠিত হচ্ছে, দ্বিতীয় ক্ষেত্রে ভাইয়া কি হয়েছে, সেটা দর্পণের দিকে আরো সরে গেছে। ওকে, দর্পণের দিকে বিম্বটা আরো সরে গেছে। তো এখন বলতেছে প্রথম এবং দ্বিতীয় বিম্বের মধ্যবর্তী দূরত্বটা নির্ণয় করতে। ওকে, এই যে এক্স এর মান নির্ণয় করতে। ওকে, কত দূরে সরে গেল মানে কি এইখান থেকে এইটুকুর যে দূরত্ব সেটাকেই তোমাকে কি করতে বলছে? নির্ণয় করতে বলছে। তো এইটা তুমি কিভাবে করবা ভাইয়া? তুমি প্রথম ক্ষেত্রের জন্য হচ্ছে কি ভি নির্ণয় করবা, তারপরে কি ধরো প্রথম ক্ষেত্রে ভি ওয়ান, দ্বিতীয় দ্বিতীয় ক্ষেত্রের জন্য ভি টু নির্ণয় করলা, তারপরে কি ভি ওয়ান মাইনাস ভি টু করবা, সেটাই হবে কি এক্স এর মান। ওকে, তো আসো এখন আমরা ম্যাথটা সলভ করি। তোমরা কি বুঝতে পারছো? যদি বুঝে থাকো এবার আসো আমরা ম্যাথটা সলভ করি। ওকে, তাহলে আমরা এখান থেকে কি প্রথম আমরা জানি দিয়ে লিখলা, আমরা জানি, আমি আর পুরোটাই লিখলাম না। ওকে, আমরা জানি। তো আমরা জানিতে কি 1/f ইজ ইকুয়াল টু কি 1/u প্লাস 1/v। তাহলে এখানে কি 1/v ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? 1/f মাইনাস 1/u। ওকে, তাহলে এইখান থেকে লিখো 1/v ইজ ইকুয়াল টু এফ এর মান কত? 25 মাইনাস বাই 30। ওকে, বুঝতে পারছো? তো এইটুকু যদি হয়ে থাকে তাহলে এটা লসাগু কত নির্ণয় করো। 1/v ইজ ইকুয়াল টু কত? 150, ঠিক আছে? কত? 150।
25 আর 30 এর লসাগু 150 হয়, করে দেখো। ঠিক আছে, তাহলে এইখান থেকে পাচ্ছ তুমি কত, 6 মাইনাস কত 5, তাহলে 1/v সমান কত, 1/150। তাহলে v সমান কত পাচ্ছি ভাইয়া, 150 সেন্টিমিটার। ওকে, তাহলে প্রথম ক্ষেত্রে তুমি কি পাইলা, বিম্ব কত দূরে অবস্থান হবে দর্পণ থেকে সেটা বের করতে পারলা। ওকে, এটা কতর জন্য, বস্তু যখন কি দর্পণ থেকে কত দূরে আছে, 30 সেন্টিমিটার দূরে আছে, সেই জন্য আমরা কি নির্ণয় করলাম, সেই জন্য আমরা ভি নির্ণয় করলাম। অর্থাৎ বস্তু যখন দর্পণ থেকে 30 সেন্টিমিটার দূরে আছে, তখন বিম্ব হচ্ছে কোথায়, দর্পণ থেকে 150 সেন্টিমিটার দূরে। এটাকে আমরা ভি1 দিই। ওকে, এটাকে ভি1 দিতে পারো, এটা ভি1 লিখো। ওকে, তাহলে ভি1। ওকে, তাহলে এবার কি হলো ভাই, এবার তোমার দ্বিতীয় ক্ষেত্রে নির্ণয় করো। দ্বিতীয় ক্ষেত্রে ফোকাস তো সেমই থাকবে, তাই না, ফোকাস তো কোনো পরিবর্তন হচ্ছে না, ফোকাস কত, 25 সেন্টিমিটার, তাই না। এবার ইউ কত ভাইয়া, ইউ কিন্তু এই যে দেখো তোমাকে চিত্র আট করে দেখাইছিলাম, প্রথমে আছে 30, সেখান থেকে কত আরো 35 সেন্টিমিটার পেছানো হলো। তার মানে কি, প্রথমে বস্তু ছিল 30 সেন্টিমিটার দূরে, সেখান থেকে কি করলো, আরো 35 সেন্টিমিটার দূরে নিয়ে গেল। তাহলে এত সেন্টিমিটার সমান সমান কত, 65 সেন্টিমিটার। ওকে, 65 সেন্টিমিটার ইউ। তাহলে এখন তুমি ওই সূত্র আমরা জানি, 1/f ইকুয়াল টু কত, 1/u প্লাস হচ্ছে কি 1/v। তাহলে 1/v সমান কত, 1/f মাইনাস 1/u। ওকে, 1/25 মাইনাস 1 হচ্ছে কি 65। ঠিক আছে, তাহলে এটার লসাগু কত ভাইয়া, এটার লসাগু কত, 1/v ইজ ইকুয়াল টু 1625। ঠিক আছে, তোমরা যদি ইয়া করতে না পারো তাহলে ক্যালকুলেটারে হিসাব করবা। ঠিক আছে, 65 মাইনাস 25। ঠিক আছে, তাহলে এইখান থেকে 1/v ইকুয়াল টু কত পাচ্ছি আমরা, 40 ভাগ হচ্ছে কত, 1625। অতএব v ইকুয়াল টু কত, 1625 ভাগ হচ্ছে কত, 40। তাহলে ভির মান কত আসতেছে ভাইয়া, ভির মান আসে 40.625 এত সেন্টিমিটার। অর্থাৎ বস্তুটাকে এখন যখন কি করলো, আরো 35 সেন্টিমিটার পিছনে নিয়ে গেল, তখন বিম্ব কোথায় কোথায় গঠিত হলো, দর্পণ থেকে 40 সেন্টিমিটার দূরে। ঠিক আছে, দর্পণ থেকে কত দূরে, 40 সেন্টিমিটার দূরে। প্রথম ক্ষেত্রে কত দূরে হয়েছে, দর্পণ থেকে 150 সেন্টিমিটার দূরে। যখন আরো বস্তুটা পিছনে নিয়ে গেল, তখন কি হইলো, দর্পণ থেকে 40.625 দূরে। তাহলে এবার তুমি এখান থেকে, এটা কি ভি2 ধরো, এটা ভি2, এগুলা ভি2 লিখে নাও। ঠিক আছে, তো এখন তাহলে তোমাকে বলছে যে এই কত দূরে সরে গেল সেইটা নির্ণয় করতে বলছে। এই যে এক্স এর মান নির্ণয় করো, প্রতিবিম্ব দর্পণের দিকে এক্স দূরত্ব সরে আসে, তাহলে তোমাকে কি এক্স এর মান নির্ণয় করতে বলছে। তাহলে এক্স সমান কি ভাইয়া, এক্স সমান হচ্ছে কি ভি1 মাইনাস ভি2, অর্থাৎ কত দূরে সরলো। ঠিক আছে, ভি1 কত, 150 মাইনাস কত, 40.625 এত সেন্টিমিটার। ওকে, তাহলে এটা বিয়োগ করলে কত পাই আমরা, এটা বিয়োগ করলে পাই 109.375 এত সেন্টিমিটার। ওকে, বুঝতে পারছো ভাইয়া। তো এইটা যদি বুঝে থাকো ভাইয়া, এবার দেখো আমরা ঘ নাম্বারটাতে কি বলছে, একটু চিত্রটা পরিষ্কার করি নেই। এবার দেখো ঘ নাম্বারে কি বলছে, উদ্দীপকের দর্পণে বাস্তব এবং অবাস্তব উভয় ধরনের বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করা সম্ভব রশ্মিচিত্রের সাহায্যে বিশ্লেষণ করো। প্রথম কথা হচ্ছে ভাইয়া, দর্পণটা কি ভাইয়া, এখানে তোমাকে বলে দিচ্ছে দর্পণটা হচ্ছে কি অবতল দর্পণ। তো অবতল দর্পণে আমরা জানি বাস্তব এবং অবাস্তব দুই ধরনের বিম্বই গঠন করে। কখন বাস্তব কখন অবাস্তব বিম্ব গঠন করে সেইটা আমরা হচ্ছে এখন দেখব। ঠিক আছে, তো এইটা দেখার আগে তোমাদের হচ্ছে আমি এই জিনিসটা একটু দেখাই। এটা কি ভাইয়া, এটা একটা অবতল দর্পণ। কেন অবতল দর্পণ বলো তো, কারণ এর উত্তল অংশে কি লাগানো আছে, প্রলেপ লাগানো আছে, তাই না, তাই এটা হচ্ছে কি অবতল দর্পণ। তো এই অবতল দর্পণের এইটা হচ্ছে কি ভাইয়া প্রধান ফোকাস, এটা হচ্ছে কি বক্রতার কেন্দ্র, এটা হচ্ছে কি ভাইয়া মেরু। ওকে, এই তিনটা যদি বুঝে থাকো, তো এই অবতল দর্পণে ভাইয়া কোথায় কোন বিম্ব গঠিত হবে এটা খুব সহজেই আমরা বের করতে পারি। বুঝছো কিভাবে, তুমি জাস্ট এইটুকু মনে রাখবা, বস্তুর অবস্থান বিম্বের অবস্থান সমান হচ্ছে কি 6, এইটুকু মনে রাখবা। এখন বস্তুর অবস্থান এবং বিম্বের অবস্থান সমান সমান 6, এইটুকু মনে রাখবা, ভালো কথা। তাহলে এই 6 আইসে কোথা থেকে সেটাও একটু দেখি। অসীম থেকে যদি কোনো আলোক রাশি আসে ভাইয়া, ধরো এটা অসীম, ঠিক আছে, এটাকে আমরা ধরলাম কি 1। ঠিক আছে, বক্রতার কেন্দ্রের বাইরে থেকে যদি কোনো আলোক রাশি আসে সেটাকে আমরা ধরলাম কি 2। বক্রতার কেন্দ্র থেকে যদি কোনো আলোক রাশি আসে সেটাকে ধরলাম 3। বক্রতার কেন্দ্র এবং ফোকাসের মাঝখান থেকে যদি কোনো আলোক রাশি আসে সেটা হচ্ছে 4।
ফোকাস থেকে যদি কোনো আলোক রাশি আসে সেটা হচ্ছে 5, এবং ফোকাস এবং মেরুর মাঝখান থেকে যদি কোনো আলোক রাশি আসে সেটাকে আমরা ধরলাম কি 6। তো তোমাকে আমি কি বলছি ভাইয়া, বস্তুর অবস্থান প্লাস বিম্বের অবস্থান সমান সমান তুমি কি 6 মিল করবা, ঠিক আছে। এখন কথার কথা আমি তোমাকে বলতেছি বস্তুটা আছে এই 2-এ, তাহলে বস্তুর অবস্থান কত 2, বিম্বের অবস্থান 6 মিল করার জন্য, এই টোটাল 6 মিল করার জন্য তোমাকে লাগতেছে কত 4, তাই না? তাহলেই কত হবে 6 হবে, তাই না? তার মানে এই যে বস্তুটা যদি 2-এ থাকে তাহলে এর বিম্ব কোথায় হবে ভাইয়া, 4-এ হবে, ঠিক আছে। আবার বস্তুটা যদি 3-এ থাকে তাহলে 6 মিল করার জন্য লাগতেছে কত 3, তাহলে কত 3, তাহলে বস্তুটা 3-এ থাকলে এর বিম্ব কোথায় হবে ভাইয়া, এই 3-এই হবে, ঠিক আছে। আবার ভাইয়া বস্তুটা যদি কোথায় থাকে, আবার বস্তুটা যদি এই যে 4-এ থাকে তাহলে 4 প্লাস হচ্ছে কত লাগতেছে 2, তার মানে 2 এর অবস্থান কোথায়, এই যে অর্থাৎ বক্রতার কেন্দ্রের বাইরে, তাহলে বিম্বটা কোথায় গঠিত হবে, বক্রতার কেন্দ্রের বাইরে, ঠিক আছে। যদি 5-এ হয় ভাইয়া তাহলে 5-এর জন্য কত লাগতেছে 5 প্লাস 1, তাহলে 1, তাহলে 1টা কি ভাইয়া অসীম, তাহলে এই 5 থেকে অর্থাৎ ফোকাস থেকে কোনো আলোক রাশি আসলে তার বিম্ব কোথায় গঠিত হবে ভাইয়া, অসীমে, ঠিক আছে। আর যদি 6-এ আসে, 6 থেকে আলোক রাশি 6, তাহলে 6-এর সাথে তার কোনো কিছু যোগ করা লাগতেছে না, তার মানে এই পাশে কোনো কিছুই করা লাগতেছে না, ঠিক আছে। তাহলে এই বিম্বটা গঠিত হবে কোথায় ভাইয়া, দর্পণের পিছনে, ঠিক আছে। দর্পণের পিছনে যখন গঠিত হবে তখনই সেটা কি অবাস্তব বিম্ব, ঠিক আছে। তো এইটুকু যদি ভাইয়া তোমার মনে থাকে তাহলে আমি তোমাকে একটা দুইটা চিত্র আর্ট করে তোমাকে হচ্ছে তোমার পরীক্ষায় আসার মতো যতগুলাই আছে সবগুলাই আমি তোমাকে দেখাই দিতেছি, ঠিক আছে। ধরো ভাইয়া তোমাকে পরীক্ষায় বললো বক্রতার কেন্দ্র থেকে একটা আলোক রাশি আসতেছে, কোথা থেকে, বক্রতার কেন্দ্র থেকে একটা আলোক রাশি আসতেছে, তার বিম্ব কোথায় গঠিত হবে। আমরা জানি বক্রতার কেন্দ্র কত নাম্বার পজিশনে আছে, 3 নাম্বার পজিশনে, তাহলে আমার লাগবে কত আরো 3, তাহলেই এটা কি হবে 6। তার মানে বিম্বটা কোথায় গঠিত হবে, 3 নাম্বারে গঠিত হবে। তুমি কি এটা জোর করে মিলাবা যে 3 নাম্বারে জোর করে মিলবে, না ভাইয়া। তুমি চিত্র আর্ট করলে দেখবা অটোমেটিক সেটা কত নাম্বার পজিশনে এসে মিলিত হচ্ছে, 3 নাম্বার পজিশনে এসে মিলিত হচ্ছে। এই যে যেমন একটা আমরা কি করলাম, একটা আলোক রাশি ধরো এই যে পাঠাইলাম প্রধান অক্ষের সমান্তরালে, তোমরা জানো না ভাইয়া আলোক রাশি প্রধান অক্ষের সমান্তরালে গেলে সেটা কি হয়, প্রধান ফোকাস দিয়ে ফিরে আসে, তাই না। এই যে প্রধান অক্ষে যাওয়া আলোক রাশি প্রধান ফোকাস দিয়ে আসলো, ঠিক আছে। এই যে প্রধান অক্ষে যাওয়া আলোক রাশি প্রধান ফোকাস দিয়ে যায়, ঠিক আছে। 2 নাম্বার রুলটা কি ভাইয়া, প্রধান ফোকাস দিয়ে যাওয়া আলোক রশ্মি কি হয়, প্রধান অক্ষের সমান্তরালে এসে, এই যে প্রধান ফোকাস দিয়ে যাওয়া একটা আলোক রশ্মি এটা কোথা দিয়ে যায় ভাইয়া, প্রধান ফোকাস দিয়ে যায়, ঠিক আছে। এই যে প্রধান ফোকাস দিয়ে যাওয়া আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আসে, কোথায় আসে, প্রধান অক্ষের সমান্তরালে আসে, ঠিক আছে। এই যে প্রধান অক্ষের সমান্তরাল, তাহলে এইটা দেখো তো ভাইয়া কোথায় মিলিত হচ্ছে, এই জায়গায় মিলিত হচ্ছে, তাই না। এই যে এটা হচ্ছে কত, তাহলে বুঝছো, এই যে আমাদের একটু একটু ছোট কম বেশি হইতেছে কারণ ভাই আমি হাতে আর্ট করতেছি, তুমি যখন জ্যামিতি দিয়ে আর্ট করবা তখন কিন্তু ঠিকঠাকই মিলবে। তাহলে দেখো এটা কত নাম্বার পজিশনে ছিল 3, আমার বিম্ব কোথায় এসে মিলিত হচ্ছে, 3-এই এসে মিলিত হচ্ছে, আলোক রাশিগুলো কোথায় এসে মিলিত হচ্ছে বলে মনে হচ্ছে, এই যে 3-3-এ এসে মিলিত হচ্ছে, তাই না। তাহলে হচ্ছে কত নাম্বার পজিশনে, বক্রতা কেন্দ্রেই বিম্ব গঠন করতেছে। তো এই বিম্বটার ক্ষেত্রে ভাইয়া এখানে কি কি হইতেছে দেখো তো, এইখানে কি হইতেছে, এটা কি বিম্ব, প্রথমে বিম্বর অবস্থান কোথায়, বক্রতার কেন্দ্রে অর্থাৎ সিতে, ঠিক আছে। প্রকৃতি কি রকম ভাইয়া, এটা কি বাস্তব বিম্ব, তাই না, এটা কি বাস্তব। আর এটা কি বিম্বটা এইরকম ছিল, তাই না। একটু 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 ইয়ে করে দেখাই, এই যে বিম্ব ছিল এইরকম, এখন বিম্বটা হয়েছে কি রকম, উল্টা হয়ে গেছে না, তার মানে কি এটা বাস্তব ও উল্টো, ঠিক আছে। এর আকার কি রকম ভাইয়া দেখো তো, আকার হচ্ছে কি সমান, এটাই যে বক্রতার কেন্দ্রে যেটা আকার ছিল এখানেও কি সেম আকারের আছে। এই যে আমরা একটু তুলে ফেলছি, যদি এইরকম করে হইতো তাহলে এই দেখতে কি সেম আকার হইতো, ওকে। তাহলে কি আকার হচ্ছে কি বস্তুর সমান, ওকে, বস্তুর সমান। তাহলে বক্রতার কেন্দ্র থেকে আসা আলোক রশ্মির ক্ষেত্রে কি কি হয় ভাইয়া, বক্রতার কেন্দ্র থেকে আসা আলোক রশ্মির প্রতিবিম্ব বক্রতার কেন্দ্রেই গঠিত হয়, বাস্তব এবং কি উল্টা হয়, এটা কি এর দৈর্ঘ্য কি হয়, বিম্বের দৈর্ঘ্য বস্তুর দৈর্ঘ্যের সমান হয়, ঠিক আছে, বুঝতে পারছো। এইটুকু যদি বুঝে থাকো ভাইয়া, এখন হচ্ছে আমরা আরেকটা দেখি, সেটা হচ্ছে কত, এটা হচ্ছে কত 3 নাম্বার পজিশন থেকে আসছে। এবার ধরো আমি একটা আলোক রশ্মি পাঠাইলাম, সেটা কোথা থেকে, বক্রতার কেন্দ্রের বাইরে থেকে, ঠিক আছে। এই যে বক্রতার কেন্দ্রের বাইরে, এটা কত নাম্বার পজিশন ভাইয়া, 2 নাম্বার, তাই না। তাহলে আমার লাগবে কত 4, 4 নাম্বার কোনটা ভাইয়া, এই যে ফোকাস এবং বক্রতার কেন্দ্রের এইখানে, তাই না। তো দেখো তুমি যে এই জায়গায় এসে মিলিত হবে, ঠিক আছে। তো প্রথম নিয়ম কি, প্রধান অক্ষের সমান্তরালে আসা আলোক রশ্মি, এই যে আসা আলোক রশ্মি কি দিয়ে যায়,
প্রধান ফোকাস দিয়ে যায়। এই যে প্রধান অক্ষের সমান্তরালে আসা আলোক রয়েছে, এই যে প্রধান ফোকাস দিয়ে গেল, ঠিক আছে, এই যে প্রধান ফোকাস দিয়ে গেল, ঠিক আছে। তারপর কি, বক্রতার কেন্দ্র দিয়ে যাওয়া আলোক রাশি কি হয়, যে পথে যায় সে পথেই ফিরে আসে। এই যে বক্রতার কেন্দ্র দিয়ে একটা আলোক রাশিকে যদি আমরা পাঠাই, এই যে, ঠিক আছে, এটা যে পথে গেল এই পথে গেলে এই পথেই ফিরে আসে। তাহলে দেখো তো ভাই এটা কোথায় মিলিত হচ্ছে, এটা এই জায়গায় মিলিত হচ্ছে না, এইখানে। আর এই অবস্থানটা কোথায়, ফোকাস এবং বক্রতার কেন্দ্রের মাঝের অবস্থান কত, 4। তাহলে দেখো এই যে 2 + 4 = কি 6, মিল হয়েছে। তো এইটা ভাইয়া তোমার কিন্তু 8 করলে অটোমেটিক এই পজিশনে মিলবে। এগুলা জাস্ট হচ্ছে এমসিকিউ এর জন্য, তুমি খুব সহজেই বলে দিতে পারবা যে কোথায় এসে বিম্ব গঠিত হবে। তো এই ক্ষেত্রে ভাইয়া কি হইতেছে দেখো তো, প্রথম কথা এর অবস্থান কোথায়, বক্রতার কেন্দ্রের বাইরে থেকে আসা আলোক রাশি আসলে এর প্রতিবিম্ব কোথায় গঠিত হয়, বক্রতার কেন্দ্র ও ফোকাসের মাঝে, তাই না? ঠিক আছে। আচ্ছা, এখন দেখো তো এটা কি বিম্ব, এটা কি প্রকৃতি, কি বাস্তব, তাই না? প্রকৃতি হচ্ছে কি বাস্তব, বাস্তবেই তো এই জায়গায় এসে মিলিত হচ্ছে, এটা বাস্তব বিম্ব। আর হচ্ছে কি বাস্তব ও উল্টো, ঠিক আছে। আকার কিরকম ভাইয়া দেখো তো, এইখানে বস্তুর আকার কি ছিল, বড়, এইখানে এসে বস্তুর আকার কি হচ্ছে, ছোট। তার মানে কি আকার হচ্ছে খর্বিত, ঠিক আছে। এটাই যে দেখো, এটা 2 নাম্বার, এটা হচ্ছে কত, 4 নাম্বার, ঠিক আছে। তাহলে তুমি কি বুঝছো এই যে 6 মিল করার হিসাবটা? তো এইটা ভাইয়া তোমার হচ্ছে সব ক্ষেত্রেই, তুমি এবার যেখান থেকেই আলোক রাশি পাঠাও না কেন দেখবা সেম। আবার একটা যদি ধরো ভাইয়া, আমি এবার পাঠাইলাম হচ্ছে কত, এই যে ফোকাস এবং মেরুর মাঝখান থেকে একটা আলোক রাশি আসলো, ওকে। তো এই ফোকাস এবং মেরুর মাঝখান থেকে আসা আলোক রাশি কি, ওই যে নিয়ম, প্রধান অক্ষের সমান্তরালে আসা আলোক রাশি কি হয়, প্রধান ফোকাস দিয়ে যায়, তাই না? এই যে প্রধান ফোকাস দিয়ে গেল, ঠিক আছে, প্রধান ফোকাস দিয়ে গেল। তারপর কি, বক্রতার কেন্দ্র থেকে আসা আলোক রশ্মি কি যে পথে যায় সে পথেই ফিরে আসে, তাই না? এই যে বক্রতার কেন্দ্র থেকে একটা আলোক রশ্মি যদি পাঠাই, তাহলে কি এই পথে গেলে কি এই পথেই ফিরে আসে। তো এইখানে দেখো ভাই, এইখানে কি হইতেছে, এই যে এইটা সেটাকে যদি তুমি এইভাবে টানো, তো দেখো তো ভাইয়া, এইখানে যতটুকু স্পেস, এইখানে তার চেয়ে বড়, এইখানে তার চেয়ে বড়, আবার এইখানে এসে তার চেয়ে বড় হইতেছে, আবার এইখানে এসে কি তার চেয়ে বড় হইতেছে না, যদি আমি এইটাকে এইভাবে টানি। তো এইটা দেখবা ভাই, এইভাবে যত যাবে তত হচ্ছে কি আস্তে আস্তে বড় হইতে থাকবে। কিন্তু এই পাশটাতে দেখো তো, এই পাশটাকে যদি তুমি এইভাবে বর্ধিত করো, আর এইটাকে যদি তুমি এইভাবে বর্ধিত করো, তাহলে দেখবা কি এক জায়গায় এসে দুইজনে মিলিত হয়েছে। সেটা কোথায় ভাইয়া, দর্পণের পিছনে। সেটা কোথায়, দর্পণের পিছনে। আচ্ছা, দর্পণের পিছনে কি বাস্তবে মিলিত হয়েছে, না, মনে হচ্ছে দর্পণের পিছনে এইভাবে বর্ধিত করলে মিলবে। তার মানে কি ভাইয়া, এটা কি বিম্ব দেয় বলতো, এটা হচ্ছে অবাস্তব বিম্ব দেয়। যেহেতু কি বাস্তবে মিলতেছে না, তার মানে কি এটা অবাস্তব বিম্ব, প্রকৃতি কি অবাস্তব। আর হচ্ছে কি এটা সোজা বিম্ব, তাই না, অবাস্তব ও সোজা, ওকে। অবাস্তব ও সোজা। আকার কি রকম ভাইয়া দেখো তো, আকার হচ্ছে কি এইখানে বস্তু কতটুকু আর এখানে বিম্ব কতটুকু, তার মানে কি আকার বিবর্ধিত, ওকে, বিবর্ধিত, ঠিক আছে। আকার হচ্ছে কি বিবর্ধিত। প্রতিবিম্বের অবস্থান কোথায় ভাইয়া, দর্পণের পেছনে, তাই না, দর্পণের পেছনে, ওকে। তাহলে বুঝছো, এখানে দেখো এটা কত নাম্বার পজিশনে ছিল, 6 নাম্বার, তাই না? তাহলে এর সাথে কোনো কিছু যোগ করা লাগতেছে না, অর্থাৎ কি দর্পণের পেছনের অবস্থান, ঠিক আছে। তো ভাইয়া তুমি যদি হচ্ছে এই 6টা খুব সহজে একটু মনে রাখো, তাহলে হচ্ছে কি তুমি পারবা। আর আমি আশা করতেছি তুমি যেহেতু সিকিউ সলভ ক্লাস দেখতেছো, তার মানে কি তুমি এই অধ্যায় সম্পর্কে কিছু জানো। তো তুমি যদি এই জিনিসটা যদি তোমার মনে হয় যে অনেক সহজ লাগতেছে, তাহলে ভাইয়া তুমি আমার 3 নাম্বার যে ক্লাসটা আছে, অর্থাৎ লাস্ট লেকচারটা, ওই লেকচারে গিয়ে তুমি এইটা খুব সহজেই, আমি প্রত্যেকটা অবস্থানের জন্য এভাবে চিত্র এঁকে দেখাইছি, তুমি খুব সহজেই সেখান থেকে কি করবা, শিখে নিতে পারবা, ওকে। তাহলে দেখো, এখন আমরা ঘ নাম্বারটা নিয়ে কথা বলি। উদ্দীপকের দর্পণে বাস্তব এবং অবাস্তব উভয় ধরনের বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করা সম্ভব। রশ্মিচিত্রের মধ্যে দেখো, আমরা একটু আগে কি দেখলাম না, যে এইখানে যখন বস্তু রাখা হয় তখন কি হয়, তখন হচ্ছে কি অবাস্তব বিম্ব হচ্ছে। আবার হচ্ছে কি যখন এইখানে রাখতেছি তখন হচ্ছে কি খর্বিত বিম্ব হচ্ছে। আবার যখন আমি কি করব 4 নাম্বার পজিশনে রাখবো, তখন হচ্ছে কি বাস্তব বিম্ব পাচ্ছি এবং কি বিবর্ধিত বিম্ব পাচ্ছি, ঠিক আছে। তো এইটা বুঝছো, এই ঘ নাম্বারের উত্তরটা কি বুঝছো, আমি তোমাদের সবগুলারই একেবারে দেখাই দিচ্ছি কোন অবস্থার জন্য। তাহলে তুমি যখন হচ্ছে তোমার বই থেকে যখন একটু প্রশ্নটা পড়বা, তখন আশা করি কি বুঝতে পারবা, ঠিক আছে। বাস্তব এবং অবাস্তব বিম্ব কিভাবে গঠিত হয় তুমি আসলে খুব সহজেই ব্যাখ্যা করতে পারবা, ঠিক আছে। তাহলে চলো ভাইয়া আমরা একটু পরের প্রশ্নটাতে যাই। আচ্ছা, এবার দেখো এটাতে কি বলছে, লক্ষ্যবস্তু এ এবং বি এর বিবর্ধন নির্ণয় করো, ঠিক আছে। তো এ এবং বি কোনটা দেখি, এই যে এ বি, তাই না, এ বি এর কি নির্ণয় করতে বলছে, বিবর্ধন নির্ণয় করতে বলছে। অর্থাৎ
এম এর মান নির্ণয় করতে বলছে, তাই না? প্রথমত দেখো তো এটা কোন দর্পণ ভাইয়া? এটা কিন্তু হচ্ছে কি উত্তল দর্পণ, তাই না? এই যে উত্তল পৃষ্ঠে অবতল পৃষ্ঠে প্রলেপ লাগানো আছে, তার মানে এটা হচ্ছে কি উত্তল দর্পণ, ঠিক আছে? তো এই উত্তল দর্পণে তোমার কি কি দেওয়া আছে একটু দেখো তো। দেওয়া আছে পিবি সমান হচ্ছে কত 15 সেন্টিমিটার। এই যে পি থেকে বি অর্থাৎ ইউ এর মান দেওয়া আছে কত, ইউ সমান হচ্ছে তোমাকে দেওয়া আছে 15 সেন্টিমিটার। সিপি দেওয়া আছে কত 60 সেন্টিমিটার। এই যে পি থেকে সি এটা দূরত্ব কত 60 সেন্টিমিটার, মানে কি আর সমান হচ্ছে কত 60 সেন্টিমিটার। তাহলে এফ সমান কত ভাইয়া? এফ সমান হচ্ছে r/2, তাই না? তাহলে হচ্ছে কত 60/2 সমান হচ্ছে কত 30 সেন্টিমিটার। তার মানে এফ ও তোমার কাছে আছে, ঠিক আছে? এখন তোমার কি দরকার ভাইয়া? ভি দরকার। আচ্ছা, এটা কি দর্পণ? এটা হচ্ছে উত্তল দর্পণ। তার মানে কি উত্তল দর্পণ হলে তুমি এখন কি এফ সমান কি ধনাত্মক লিখতে পারবা না? তাহলে তুমি লেখো এফ ইজ ইকুয়াল টু কি -30 সেন্টিমিটার। এইখানে ব্র্যাকেটে লিখে দাও এটা কি উত্তল দর্পণ। ওকে, ওকে। তাহলে এইটুকু যদি হয়, এখন তোমার দরকার কি ভাইয়া? তোমার দরকার হচ্ছে কি ভি। কারণ বিবর্ধনের যে সূত্র জানো সেটাতে এম ইজ ইকুয়াল টু কি v/u। যেহেতু উত্তল দর্পণ তার মানে কি দেয় অবাস্তব বিম্ব দিবে, তাই কি -v/u। ওকে, তো এইটা তোমার দরকার। তার মানে কি দরকার? তোমার ভি দরকার, তাই না? তো এখন তুমি ভি নির্ণয় করবা কিভাবে? তুমি তো খুব সহজেই সূত্র একটা জানো, 1/f ইজ ইকুয়াল টু কত 1/u প্লাস হচ্ছে কত 1/v। তাহলে 1/v সমান কি ভাইয়া? 1/f মাইনাস 1/u। তাহলে 1/f এর মান কত? f এর মান কত -30 মাইনাস u এর মান কত? u এর মান এই যে দেখো পিবি সমান কত, দর্পণ থেকে বস্তুর দূরত্ব কত 15 সেন্টিমিটার, ঠিক আছে? তাহলে এটা এইখান থেকে 1/v আমরা একটু আলাদা করে নেই, ধরি নাও এই যে ওকে, এটা আলাদা হলো। তাহলে 1/v সমান কি লিখতে পারো তুমি বলো তো? এটা লসাগু কত? 30 আর 15 30, তাই না? তাহলে হচ্ছে কত -1 -2। তাহলে 1/v সমান কি ভাইয়া? -3/30। তাহলে ভি সমান কি হবে ভাইয়া? ভি সমান হচ্ছে -30/3। ওকে, তাহলে ভি সমান কত -10। তাহলে ভি এর মান মাইনাস দ্বারা তুমি কি বুঝতেছো বলো তো? এটা কি অবাস্তব বিম্ব, তাই না ভাইয়া? ভি এর মান মাইনাস দ্বারা তুমি কি বুঝতেছো? এটা হচ্ছে কি অবাস্তব বিম্ব। তাহলে এর বিবর্ধন এবার নির্ণয় করো। এম সমান কি জানো? -v/u, তাই না? ভির মান কত -10। ইউ এর মান কত? ইউ এর মান এই যে দেখো, ইউ এর মান কত 15। ওকে, তাহলে হচ্ছে কত 15। তাহলে এম সমান হচ্ছে কত? এম সমান হচ্ছে আমরা পাই 0.667। ওকে, এত। ওকে, তাহলে বিবর্ধন পাইছো? বিবর্ধনের মান পাইছো? এখন ভাইয়া তোমাকে আমার এই বিবর্ধন দেখে তুমি আমাকে কিছু বলো। আমি যদি তোমাকে বলতে বলি যে তুমি এই বিবর্ধন দেখে কি বুঝতেছো সেটা বলো। তুমি কি জানো ভাইয়া বলো তো? তুমি জানো উত্তল দর্পণে বিবর্ধনের মান কত? একের চেয়ে ছোট। এটা কোন দর্পণের জন্য? উত্তল দর্পণের জন্য, তাই না? উত্তল দর্পণ। তো দেখো তো এখানে উত্তল দর্পণের মান কি একের চেয়ে ছোট আসছে না? ছোট আসছে। তো এই একের চেয়ে ছোট আসা মানে কি ভাইয়া বলো তো? বিম্বটা কি হবে? বিম্ব কি হবে? খর্বিত বিম্ব। মানে কি বিম্বটা হয় কি ছোট, ঠিক আছে? তো এই দুইটা জিনিস, এই যে দেখো তুমি এইটা থেকেই বুঝতেছো যে এটা উত্তল দর্পণ। তোমার প্রশ্নও বলে দেওয়া আছে উত্তল দর্পণ, তার মানে কি তুমি তোমার অ্যান্সার ঠিক আছে। আর এখানে উত্তল দর্পণ কি দেয় ভাইয়া? খর্বিত বিম্ব দেয়, ঠিক আছে? বুঝতে পারছো? তো এইটুকু যদি বুঝে থাকো, এবার তাহলে আমরা দেখি ঘ নাম্বারে কি বলছে, তাই না? চিত্রটা একটু পরিষ্কার করে নেই। এবার দেখো, উদ্দীপকে উল্লেখিত দর্পণের বিপরীত দর্পণ ব্যবহার করে রশ্মিচিত্রের মাধ্যমে দেখাও যে বিম্বের প্রকৃতি একই হবে। অর্থাৎ বিম্বের কি করতে বলছে ভাইয়া বলতো? বিম্বের প্রকৃতি, এই জিনিসটা একটু মার্ক করো, বিম্বের প্রকৃতি। একটু আগে আমি তোমাদের একটা চিত্র দেখাইলাম না ভাইয়া? এই যে সেখানে দেখো কি প্রকৃতি, প্রকৃতিতে আমি কি লিখতাম? বাস্তব অবলিক অবাস্তব, তাই না? বাস্তব হইতো বাকি অবাস্তব, এইরকম প্রকৃতি তো, তাই না? ঠিক আছে, তো এই প্রকৃতি দ্বারা মূলত বাস্তব নাকি অবাস্তব এইটাই বোঝানো হয়, ঠিক আছে? তাহলে তোমাকে এইখানে প্রশ্ন যেটা বলছে সেটা হচ্ছে যে এই যে প্রকৃতিটা সেটা কি বাস্তব প্রকৃতির হবে না অবাস্তব প্রকৃতির হবে, জাস্ট এইটা বোঝাইতে বলছে। যে বিম্বের প্রকৃতি একই মানে কি দুই ক্ষেত্রেই একই, অর্থাৎ অবাস্তব বিম্ব দেবে এইরকম তোমাকে দেখাইতে হবে। তো কিসের মাধ্যমে? রশ্মি চিত্রের মাধ্যমে দেখাইতে বলছে। তো এই জিনিসটা যদি দেখতে চাও তাহলে একটু আমরা এই পিকচারটা আবার দেখি, ঠিক আছে? তো
তো এই পিকচারটা যদি তুমি দেখো, এইখানে হচ্ছে ভাইয়া এটা কি দর্পণ, এটা হচ্ছে কি অবতল দর্পণ, এটা কি উত্তল দর্পণের বিপরীত দর্পণ, তাই না? এই দর্পণের জন্য, এই অবতল দর্পণের জন্য আমরা অবাস্তব বিম্ব কখন পাইতাম? যখন হচ্ছে কি ফোকাস এবং মেরুর মাঝখানে আমরা কোনো একটা বস্তু রাখতাম, তখন তার বিম্বটা কোথায় পাইতাম আমরা? তখন তার বিম্বটা পাইতাম হচ্ছে দর্পণের পিছনে, তাই না? এই যে দর্পণের পেছনে, তাই তো? এই যে এই চিত্রটি তো আঁক করছিলাম একটু আগে, তাই না? দর্পণের পিছনে এরকম করে বর্ধিত করে আমরা এইখানে একটা বস্তু বিম্ব পাইছি, তাই না? এই বিম্বটা ধরো এইখানে, ওকে। তো অবতল দর্পণের ক্ষেত্রে আমরা কি পাইলাম? এখানেও অবাস্তব বিম্ব পাইলাম, প্রকৃতি কি অবাস্তব, ঠিক আছে, অবাস্তব। কিন্তু বিবর্ধনের মান কি বিবর্ধিত, তাই না? আকার কি ছিল বিবর্ধিত। এখন ভাইয়া এই দর্পণটাকেই যদি আমি উত্তল দর্পণ বানাই, ধরো এইটাই কি একটা বানাবো, এটাকে আমি এখন উত্তল দর্পণ বানাবো। কিভাবে উত্তল দর্পণ বানাবো? আমি যদি এই অবতল অংশের কি আমি এটারে উত্তল দর্পণ বানাবো কিভাবে? যদি আমি হচ্ছে কি প্রলেপটা এই যে অবতল অংশে লাগাই দেই, প্রলেপটা কোন অংশে লাগাই দেই? অবতল অংশে। ধরো আমি প্রলেপ দিলাম এই পাশে, ঠিক আছে, আমি প্রলেপ দিলাম এই পাশে, তাহলে তখন এটা কি দর্পণ হয়ে গেল? তখন এটা হয়ে গেল উত্তল দর্পণ, তাই না? তখন এটা কি হয়ে গেল? উত্তল দর্পণ। এই এই ধরো এইখানে কোনো আর প্রলেপ নাই, ঠিক আছে, ধরো এইখানে আর কোনো প্রলেপ নাই, বাইরের অংশ আমি ধরো এইখানে দেখাই দিতেছি, ওকে। ধরো এখন আর বাইরের পৃষ্ঠে কোনো প্রলেপ নাই, প্রলেপ আছে কোন পৃষ্ঠে? ভিতরের পৃষ্ঠে। তার মানে এটা কি, তখন এটা হয়ে যাচ্ছে কি উত্তল দর্পণ, তাই না? তাহলে উত্তল দর্পণের ক্ষেত্রে ভাইয়া তুমি যদি কোনো একটা বস্তুকে উত্তল দর্পণে কি, তুমি তো এই পাশ থেকে কোনো আলোক রশ্মি পাঠাতে পারবা না, তাই না? এই পাশ থেকে কোনো আলোক রশ্মি পাঠাতে পারবা না, তার মানে কি তোমাকে আলোক রশ্মি পাঠানো লাগবে কোন পাশ থেকে? এই পাশ থেকে, তাই তো? তো এইখান থেকে যদি তুমি একটা আলোক রশ্মি পাঠাও ভাইয়া, ধরো এইখান থেকে তুমি প্রধান অক্ষের সমান্তরালে একটা আলোক রশ্মি পাঠাইলে এই দর্পণের উপর, ঠিক আছে, ফলে কি হবে? প্রধান অক্ষের সমান্তরালে কোনো একটা আলোক রশ্মি পাঠাইলে সেটা প্রধান ফোকাস দিয়ে যাবে বলে মনে হচ্ছে, এই যে প্রধান ফোকাস দিয়ে যায় বলে মনে হয়, ঠিক আছে, ওকে। এই যে এইভাবে, ঠিক আছে, এটা এই যে এইভাবে যাচ্ছে বলে মনে হবে, সেটা কি কি মনে হবে? যে প্রধান ফোকাস দিয়ে যাচ্ছে, ঠিক আছে। আরেকটা রশ্মি কিভাবে আসবে ভাইয়া? এই যে বক্রতার কেন্দ্র থেকে আসা আলোক রশ্মি, এই যে একবারেই যদি আমি টানি, তো এই যে বক্রতার কেন্দ্র থেকে আসা আলোক রশ্মি কি যে পথে যায় সে পথেই ফিরে আসে। এইদিকে তো আসবে না আলোক রাশিটা, এই পাশে তো আসবে না, এইদিকে জাস্ট বোঝানোর জন্য আমি টানটা ইয়া করার জন্য, তো এই পাশে এরকম করে বর্ধিত করলে দেখো একটা জায়গায় এসে মিলিত হয়, সেটা হচ্ছে কোথায়? এই জায়গায়, ঠিক আছে। সেটা কোন অবস্থায় ভাইয়া? ফোকাস এবং মেরুর মাঝে, ঠিক আছে, কোথায়? ফোকাস এবং মেরুর মাঝে। তো উত্তল দর্পণ ভাইয়া সবসময় যে বিন্দুটা গঠন করে সেটা কোথায়? ফোকাস এবং মেরুর মাঝে, ফোকাস ও মেরুর মাঝে, ঠিক আছে। উত্তল দর্পণের বিম্ব সবসময় কোথায় হয়? ফোকাস এবং মেরুর মাঝে হয়, ওকে। এটা বুঝতে পারছো? আরেকটা জিনিস যদি এইখানে দেখো ভাইয়া, তুমি যত এই পাশে ধরো বস্তুটা ধরো এই পাশে যত নিয়ে গেলা, এবার এই বস্তুটা তুমি এইখানে আনো, ঠিক আছে, এইখান থেকে আলোক রাশি পাঠাও, ধরো এইভাবে আলোক রাশি পাঠাইলা, তখন কি হবে ভাইয়া জানো? তখন এই বিম্বটা কিন্তু এই জায়গায় গঠিত হবে না, তখন এই বিম্বটা ধরো আর একটু কাছে চলে আসবে। যখন তুমি আরো পাঠাবে দূর থেকে, তখন সেটা কি হবে? আরো একটু কাছে আসবে। তো এই সময় এইভাবে যদি তুমি দূরে পাঠাইতে থাকো আস্তে 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 আস্তে, তাহলে যদি কোনো এক সময় তুমি অসীম থেকে পাঠাও, কি করো, কোনো এক সময় যদি তুমি আলোক রশ্মিটা অসীম থেকে পাঠাও, তো অসীম থেকে আলোক রশ্মি যদি পাঠাও, তখন তার বিম্বটা কোথায় গঠিত হবে? তখন তার বিম্বটা কিন্তু ভাইয়া এই ফোকাসে গঠিত হবে, এই ফোকাস বিন্দুতে গঠিত হবে, ঠিক আছে। তাহলে উত্তল দর্পণের ক্ষেত্রে কি দুইটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে উত্তল দর্পণের ক্ষেত্রে বিম্ব সবসময় কোথায় হয়? বিম্ব সবসময় ফোকাস এবং মেরুর মাঝে অবস্থান করে। তার জন্য আলোক রাশিটা কোথা থেকে পাঠানো লাগবে? অসীমের আগ পর্যন্ত, অর্থাৎ অসীম না হলেই, যদি আলোক রাশিটা অসীম থেকে না আসে, তাহলেই কি বিম্বের অবস্থান কোথায় হবে? ফোকাস এবং মেরুর মাঝে হবে। আর যদি অসীম থেকে আসে তাহলে ডিরেক্ট অবস্থান কোথায়? ফোকাসে, ওকে। তো এইটুকু যদি বুঝে থাকো ভাইয়া, তাহলে আমরা একটু আগেই দেখলাম না অবতল দর্পণেও আমরা কি পাইছি? অবাস্তব বিম্ব পাইছি। আবার এইখানেও আমরা কি পাইলাম? উত্তল দর্পণেও কি পাইলাম? অবাস্তব বিম্ব পাইলাম। তার মানে কি প্রকৃতি একই, ঠিক আছে, প্রকৃতি একই। এখান থেকে আমরা বলতে পারি যে হ্যাঁ প্রকৃতি একই। কিন্তু ভাইয়া দেখো তো, অবতল দর্পণের ক্ষেত্রে আমরা কি পাইছি? বিবর্ধিত বিম্ব। কিন্তু উত্তল দর্পণের ক্ষেত্রে দেখো তো ভাই আমরা কি বিম্ব পাইছি? এই বস্তুটা কত বড় আর বিম্বটা কত বড়, তার মানে কি আমরা কি পাইছি? খর্বিত বিম্ব, ঠিক আছে। আমরা কি বিম্ব পাইছি? খর্বিত বিম্ব। তাই তুমি এখানে বলতে পারো এই প্রশ্নটাতে যে আমরা কি উত্তল দর্পণের ক্ষেত্রে আমরা কি উত্তল এবং অবতল দর্পণের ক্ষেত্রে আমরা উভয় ক্ষেত্রে অবাস্তব বিম্ব পেলেও, অর্থাৎ প্রকৃতি একই হলেও কি
বাকি এদের যে গুণগুলা সেগুলা কি এক না। যেমন হচ্ছে কি, এটা অবাস্তব বিম্ব ঠিক আছে, কিন্তু উত্তল দর্পণ দেয় হচ্ছে খর্বিত বিম্ব, আবার অবতল দর্পণ দিচ্ছে হচ্ছে কি বর্ধিত বিম্ব, ঠিক আছে, বা বিবর্ধিত বিম্ব, ঠিক আছে। তো এইটা যদি বুঝে থাকো, এবার আসো ভাইয়া পরবর্তী প্রশ্নে। ওকে, 60 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি অবতল দর্পণের মেরুবিন্দু থেকে 20 সেন্টিমিটার দূরে এবং 12 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি বাঁশের কাঠি রাখা হলো। কি করছে? 60 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি অবতল দর্পণ, সরি হ্যাঁ ব্যাস বিশিষ্ট, তাই না? তাহলে এইখান থেকে তুমি লেখো, যদি ব্যাস হচ্ছে 60 সেন্টিমিটার হয় তাহলে ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে 30 সেন্টিমিটার, আর এটাই হচ্ছে কি বক্রতার ব্যাসার্ধ, ঠিক আছে। তাহলে ফোকাস সমান কত ভাইয়া? ফোকাস সমান হচ্ছে 15 সেন্টিমিটার, r/2, তাই না? অর্থাৎ 15 সেন্টিমিটার। তোমাকে কি বলছে ভাইয়া? মেরু থেকে 20 সেন্টিমিটার দূরে, মেরু থেকে কত দূরে? 20 সেন্টিমিটার দূরে 12 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা বাঁশের কাঠি রাখছে। চিত্র আট করলে তোমাদের বুঝতে সুবিধা হয়, তাই আমি চিত্রটা আট করে দেখাইতেছি। ধরো এটা হচ্ছে অবতল দর্পণ, এইখান থেকে এই যে এটা বলছে, এটা হচ্ছে কি মেরু, ঠিক আছে, এটা হচ্ছে ফোকাস, এটা হচ্ছে বক্রতার কেন্দ্র, ঠিক আছে, ধরে নি। তো তোমাকে বলছে এই যে ফোকাস কত? 15 সেন্টিমিটার। বলছে মেরু থেকে 20 সেন্টিমিটার দূরে, এই যে মেরু, মেরু থেকে কত দূরে? 20 সেন্টিমিটার দূরে, এই পর্যন্ত 15 হলে কি এইখানেই তো 20, তাহলে এইখানে একটা বস্তু রাখছে। কি রাখছে? এইখানে একটা বস্তু রাখছে। এই বস্তুর দৈর্ঘ্য আবার বলে দিছে তোমাকে, এই যে 12 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা বাঁশের কাঠি, তার মানে এইটা কত? 12 সেন্টিমিটার। আর এইখান থেকে এইটুকু দূরত্ব কত? এইটুকু দূরত্ব হচ্ছে 20 সেন্টিমিটার। তার মানে ইউ হচ্ছে দর্পণ থেকে বস্তুর দূরত্ব কত? 20 সেন্টিমিটার, তাই না? আর তোমাকে কি বস্তুর দৈর্ঘ্য দিছে কত? এলও, অর্থাৎ অবজেক্টের দৈর্ঘ্য কত দিছে? 12 সেন্টিমিটার। এখন তোমাকে কি বলছে? বাঁশের কাঠির বিম্বের দৈর্ঘ্য নির্ণয় করো, অর্থাৎ কি ইমেজের দৈর্ঘ্য এল আই নির্ণয় করতে বলছে, তাই না? তো এল আই নির্ণয় করতে বলছে। আমি যদি ডিরেক্ট একবারে শুরু করতে পারি, আমি জাস্ট তোমাদের দেখাইতেছি তোমাদের এখানে কি কি লাগবে। তো বিবর্ধনের সূত্রে তুমি জানো কি, এল আই ভাগ হচ্ছে কি এল ও। তো এইখানে এল আই তোমার পাওয়ার জন্য তোমাকে কি লাগবে ভাইয়া? এম লাগবে, এম গুণন এল ও, তাই না? এল আই ইকুয়াল টু কত? এম গুণন এল ও। তাহলে তোমার এম লাগবে। এখন তুমি এম তো জানো না, তাহলে তুমি এম বার করবা কিভাবে ভাইয়া? তুমি আরেকটা সূত্র জানো এম এর, এম সমান কি ভি বাই ইউ। যেহেতু এটা অবতল দর্পণ, তার মানে কি বাস্তব বিম্ব দিচ্ছে, তাই তো? তো এই যে ভি বাই ইউ, ওকে। তাহলে এখন তুমি এইখানে দেখো তোমার ইউ আছে, আবার তোমার আরেকটা জিনিস নাই, সেটা হচ্ছে কি ভি নাই। তার মানে তুমি যদি ভি বের করতে পারো, তাহলে তুমি কি বের করতে পারবা? এম বের করতে পারবা। এম বের করলে তুমি এইখান থেকে কি বের করতে পারবা? এল আই বের করতে পারবা। তাহলে এখন আমরা কি করি? আগে ভি বের করি। তাহলে ভি বের করার সূত্রটা কি ভাইয়া? 1/f ইজ ইকুয়াল টু 1/u প্লাস হচ্ছে কি 1/v। তাহলে 1/v সমান কি ভাইয়া? 1/f মাইনাস 1/u। তাহলে 1/f এফ এর মান কত ভাইয়া? এখানে বসাই দিই। এফ এর মান কত? 15, তাই না? ইউ এর মান কত? 20, ওকে। তাহলে 1/v, 1/v ইজ ইকুয়াল টু কত? লসাগু কত? 60, তাই না? তাহলে এখান থেকে এখন কি, এখান থেকে লিখো 4 মাইনাস 3, তাই না? তাহলে 1/v সমান কত? 1/60। অতএব ভি সমান কত? ভি সমান হচ্ছে 60, ঠিক আছে। ভি সমান যদি তুমি 60 পেয়ে থাকো, তাহলে এবার এম সমান কি? এম সমান ভি বাই ইউ। তাহলে কত? 60 ভাগ হচ্ছে ইউ এর মান কত? এই যে দেখো ইউ হচ্ছে কত? 20, ঠিক আছে, 60 ভাগ 20। তাহলে বিবর্ধন এম সমান কত ভাইয়া? এম সমান হচ্ছে 3। এখন এম সমান 3 পাইলে তুমি এখন আরেকটা সূত্র জানো, এম ইজ ইকুয়াল টু কত? এল আই ভাগ হচ্ছে কত? এল ও। তাহলে কি এল আই সমান লিখো এম গুণন এল ও, ওকে। তাহলে এম এর মান কত? এই যে এম এর মান হচ্ছে 3, এল ওর মান কত? অবজেক্টের দৈর্ঘ্য কত? 12, তাহলে কত? 3 × 36, এল আই এল আই। তাহলে তুমি এবার পাইছো ইমেজের দৈর্ঘ্য, অর্থাৎ বিম্বের দৈর্ঘ্য পাইছো। তোমাকে প্রশ্ন কি করছিল? বলছিল দেখো বিম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে বিম্বের দৈর্ঘ্য কত ভাইয়া? 36 সেন্টিমিটার, ওকে। তাহলে ঘ নাম্বারটা একটু পড়ে দেখো ভাইয়া। ঘ নাম্বারে কি বলছে? কাঠিটি দর্পণের কোন অবস্থানে স্থাপন করলে বিম্বের দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হবে না? অর্থাৎ কাঠিটাকে কোথায় স্থাপন করলে বিম্বের দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হবে না? রশ্মিচিত্র অঙ্কন সহ গাণিতিক ব্যাখ্যা দাও। অর্থাৎ তোমার এই যে তুমি যে এই যে দর্পণটা আছে, এই দর্পণটা ধরো, এই দর্পণটা, এই দর্পণটার কোথায় বস্তুটা রাখলে, এই যে দর্পণ, ওকে, এটা ফোকাস, এটা হচ্ছে বক্রতার কেন্দ্র। তো এই বস্তুটা, এই যে বাঁশের কাঠিটা তুমি কোন অবস্থায় রাখলে এর যে বিম্বটা পাচ্ছ, আগের বার কত পাইছো? দৈর্ঘ্য হচ্ছে 12, বিম্ব পাইছো 36, অর্থাৎ 3 গুণ বেশি বিবর্ধিত বিম্ব পাইছো। তো এবার তোমাকে বলছে যে কোন অবস্থায় রাখলে তোমার হচ্ছে
বিম্বের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ বস্তুর দৈর্ঘ্য যাই হবে বিম্বের দৈর্ঘ্য তাই হবে। তো এইটা তুমি কিভাবে করবা ভাইয়া? এইটা তুমি করতে পারো হচ্ছে, এইটা হচ্ছে সহজ একটা, আমার হিসাবে সহজ, এইটা আমি এইভাবেই মনে করি যেটা সহজ। তো বিবর্ধনের জন্য এম সমান কি জানো ভাইয়া? ভি বাই ইউ, তাই না? তাহলে বস্তু আর বিম্বের দৈর্ঘ্য যদি সমান হয়, ধরো এখানে আমি যদি দেখাই তোমাকে, যেমন এটা 12, বিম্ব পাইলা 12, তাহলে কত? 12 12 কাটা, তার মানে কি 1, তার মানে কি বিবর্ধনের মান এম সমান কত? এম সমান 1 আসে না? এম সমান এখানে ধরো 12/12 সমান কত? 1। তো এইটা তুমি এইভাবে লিখতে পারো যে যখন বিম্বের দৈর্ঘ্য এবং বস্তুর দৈর্ঘ্য কি হয়? সমান হয়, তখন বিবর্ধনের মান এম সমান কত? 1। ওকে, এম সমান যদি 1 হয়, তাহলে তুমি এবার 1 বসাও, 1 ইজ ইকুয়াল টু কত? ভি বাই ইউ। তাহলে এখান থেকে লিখো ভি ইজ ইকুয়াল টু কত? ইউ। ওকে, ভি ইজ ইকুয়াল টু যদি ইউ হয়, বা তোমার হচ্ছে বলেই দেওয়া আছে যে বস্তুর দৈর্ঘ্য এবং বিম্বের দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হবে না, তার মানে কি ভি এবং ইউ কি সমান? তাহলে 1/f ইজ ইকুয়াল টু কত? 1/u প্লাস হচ্ছে কত? 1/v। তাহলে ইউ এর জায়গায় ভি লেখো, 1/u প্লাস এই যে ভি এর জায়গায় ইউ বসাইলাম, তাহলে কত? ইউ ইন্টু কত? 1 প্লাস 1 ইন্টু কত? 1/f। ঠিক আছে, তাহলে এইখান থেকে 1/f ইজ ইকুয়াল টু কি? উপরে হচ্ছে 2/u। ওকে, তাহলে ইউ সমান কি? 2 গুণন এফ। তাহলে 2 গুণন এফ, এফ এফ কত ছিল? এই যে দেখো, এফ হচ্ছে কত? এফ হচ্ছে 15, তাই না? 2 গুণন এফ অর্থাৎ 15, তাহলে কত? 15 দুগুণা 30। ওকে, তাহলে ইউ কোথায় রাখা লাগতেছে? তাহলে বস্তুটাকে কোথায় স্থাপন করা লাগতেছে? ফোকাসের দ্বিগুণ দূরত্বে। এখন ভাইয়া তুমি এইখান থেকে এই জিনিসটা এমসিকিউ এর জন্য মনে রাখতে পারো, ফোকাসের দ্বিগুণ দূরত্ব মানে কি ভাইয়া? ইউ সমান তাহলে কি? সি। এই যে 2 গুণন এফ মানে কি? সি, তাই না? অর্থাৎ বস্তুটাকে কোথায় স্থাপন করা লাগবে? বক্রতার কেন্দ্রে, অর্থাৎ এটা আর, আর যদি লেখো আর, ঠিক আছে? তো এই আর সমান কি ভাইয়া? আর কি বক্রতার কেন্দ্র না? তো এই বস্তুটাকে কোথায় স্থাপন করা লাগবে ভাইয়া? বক্রতার কেন্দ্রে স্থাপন করা লাগবে। যদি বক্রতার কেন্দ্রে স্থাপন করি আমরা, তাহলে কি পাবো? বিম্ব এবং বস্তুর দৈর্ঘ্য কি হবে? সমান হবে। তাহলে তুমি এখানে লিখতে পারো যে কি 30 সেন্টিমিটার দূরে স্থাপন করলে কি বিম্বের দৈর্ঘ্য এবং বস্তুর দৈর্ঘ্য কি হবে? সমান হবে। ঠিক আছে, এটা তুমি লিখতে পারো। ঠিক আছে, এবার যদি তুমি এইটা একটু দেখো, এখানে আবার কি বলছে? রশ্মি চিত্র এঁকে গাণিতিক ভাবে ব্যাখ্যা দিতে বলছে, গাণিতিক ব্যাখ্যা এবং কি রশ্মি চিত্র আঁকতে বলছে। তো এবার তুমি রশ্মি চিত্র আর্ট করো। ওই যে তোমাকে বললাম না, কি বলছিলাম বলো তো? এই চিত্র আগে একটু দেখাইলাম না, সেটাতে কি বলছিলাম? বক্রতার কেন্দ্র থেকে আসা মানে কি এই 3 নাম্বার পজিশন থেকে আসা আলোক রশ্মি কোথায় বিম্ব গঠন করে? তিনেই গঠিত করে, তাই না? তার মানে এইখান থেকে একটা আলোক রশ্মি যদি এভাবে যায়, সেটা কি হবে? এই যে প্রধান ফোকাস দিয়ে আসতেছে, তারপর কি প্রধান ফোকাস দিয়ে একটা আলোক রশ্মি আসলে সেটা কি হবে? এই বক্রতার কেন্দ্রেই বিম্ব গঠিত হবে। ওকে, এই যে বক্রতার কেন্দ্র। ঠিক আছে, তো এইটা আমি এইবার হাতে অ্যাড করতেছি, দেখি এরকম। তো বক্রতার কেন্দ্রে বিম্বের দৈর্ঘ্য এবং বস্তুর দৈর্ঘ্য কি সমান? ওকে, তারপর তুমি চিত্র এঁকে এখানে লিখে দিবা। ওকে ভাইয়া, এটা যদি বুঝে থাকো, তাহলে আসো আমরা পরবর্তী প্রশ্নটা সমাধান করি। ঠিক আছে, এমপি এম প্রাইম ধরো এটা। তোমরা হচ্ছে ভাইয়া এই যে ঘ নাম্বারে, আমি কিন্তু এটাতে ম্যাথ না, আমি জাস্ট তোমাকে একটা চিত্রের মাধ্যমে বুঝাই দিছি, বুঝছো যে কিভাবে কি হয়। তো তুমি যখন হচ্ছে সলভ করবা, তুমি তো আমার ক্লাস থেকে বুঝে নিয়ে তুমি তো বাসায় একবার নিজে পড়বা, তাই না? তো তুমি যখন নিজে যখন পড়তে যাবা, তখন হচ্ছে আমার এই কথাগুলো তোমার হচ্ছে বইয়ের সাথে মিল করে নিয়ে পড়লে তোমার হচ্ছে কি খুব সহজেই হয়ে যাবে। আর যদি তুমি এইটা ভেবে থাকো যে এই ক্লাস করলে তোমার আর বই খোলাই লাগবে না, তাহলে ভাইয়া তুমি হচ্ছে বোকার স্বর্গে বসবাস করতেছো। কারণ পৃথিবীতে তুমি যত ক্লাসই করো না কেন, যতক্ষণ পর্যন্ত না তুমি ভাইয়া বইয়ের সাথে তোমার সম্পর্ক তৈরি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভাইয়া তুমি কোনোভাবেই ভালো রেজাল্ট করতে পারবে না। তুমি আমার ক্লাস থেকে কিভাবে সমাধান হয়, কিভাবে সমাধান করা যায়, কিভাবে চিন্তা করলে সহজে সমাধান হবে, এগুলা শিখবা। আর তুমি হচ্ছে কি বই পড়ে, বই থেকে তুমি কি করবা? নতুন ভাবে কিভাবে গুছিয়ে লেখা লাগবে পরীক্ষার হলে, সেগুলা শিখবা। ঠিক আছে, আমি তো তোমাকে ভাইয়া এখানে গুছাই একদম নোট করে দিব না যে এই পরীক্ষার হলে এই লাইনের পরে এই লাইন লিখবা। আমি তোমাকে প্রত্যেকটা জিনিস ধরাই দিব, বুঝাই দিব যে তুমি এটার পর এইটা লিখবা, এটার পর এটা করবা, এই জিনিসটা এভাবে চিন্তা করলে সহজে সমাধান আসে, আমি তোমাকে এইটা বুঝাবো। আর তুমি কি করবা? বই থেকে পড়ে বইয়ের ভাষাগুলো থেকে লেখার চেষ্টা করবা, তাহলে কি হবে? তোমার পরীক্ষার হলে তুমি ভালো একটা মার্ক পাবা। ঠিক আছে, ওকে, তাহলে আসো এখন আমরা পরের ম্যাটটাতে যাই। ঢাকা বোর্ড 24 আসা প্রশ্নটা একটু দেখো ভাইয়া, এখানে কি বলছে? একটি অবতল দর্পণের বক্রতার ব্যাসার্ধ 20 সেন্টিমিটার, বক্রতার ব্যাসার্ধ দেওয়া আছে কি 20 সেন্টিমিটার, মানে তোমাকে কি আর দেওয়া আছে, তাই না? দর্পণটি থেকে 25 সেন্টিমিটার দূরে 4 সেন্টিমিটার লম্বা একটি দণ্ড রাখা আছে। তাহলে কি বলছে? দর্পণটির প্রতিবিম্বের দূরত্ব নির্ণয় করা, অর্থাৎ ভি এর মান নির্ণয় করতে বলছে, তাই না? তো
তো গ নাম্বার দিয়ে আগে আমরা লিখি, দেখি আমাদের কাছে কি কি দেওয়া আছে। আমাদের কাছে দেওয়া আছে বক্রতার ব্যাসার্ধ আর আর সমান কত 20 সেন্টিমিটার। তাহলে আমরা ফোকাস পাবো না ভাইয়া এখান থেকে r/2, ঠিক আছে। 20 ভাগ হচ্ছে 2 সমান সমান হচ্ছে কত 10 সেন্টিমিটার, আমরা ফোকাসও পেলাম, ঠিক আছে। এবার বলছে দর্পণ থেকে 25 সেন্টিমিটার দূরে, তার মানে দর্পণ থেকে 25 সেন্টিমিটার দূরে একটা বস্তু রাখছে, তাহলে ইউ কত, ইউ হচ্ছে 25 সেন্টিমিটার। ওকে, ইউ যদি 25 সেন্টিমিটার হয়ে থাকে, তাহলে এবার তোমাকে আবার বলা আছে কি একটি 4 সেন্টিমিটার লম্বা দণ্ড রাখা আছে। তার মানে কি বস্তুর দৈর্ঘ্য দেওয়া আছে এল ও, অর্থাৎ অবজেক্টের দৈর্ঘ্য দেওয়া আছে কত 4 সেন্টিমিটার। তোমাকে কি বলছে প্রতিবিম্বের দূরত্ব নির্ণয় করো, অর্থাৎ ভির মান নির্ণয় করতে বলছে। ভির মান নির্ণয় করার জন্য তো তোমার এটা লাগে না। তো দেখি পরেরটাতে, তাহলে আমরা কি জানি, আমরা জানি তাই না, আমরা জানি 1/f কি 1/u প্লাস 1/v। তাহলে 1/v সমান কত 1/f মাইনাস 1/u, তাই তো। তাহলে এইখান থেকে লিখো 1/v সমান 1/f এর মান কত ভাইয়া 10, ইউ এর মান কত, ইউ এর মান হচ্ছে 25, তাই না। এটা লসাগু করলে কত পাই ভাইয়া 50, তাই না। এটা লসাগু করলে কত পাই 50, ঠিক আছে। তাহলে হচ্ছে কত 5 মাইনাস 2, তাহলে 1/v সমান হচ্ছে কত 3 হচ্ছে কত 50। তাহলে এইখান থেকে আমরা যদি ভির মান নির্ণয় করি, ভি সমান তাহলে কত 50 ভাগ হচ্ছে কত 3, এটা ভাগ করলে কত পাবো ভাইয়া 16.67 এত সেন্টিমিটার। ওকে, তাহলে আমরা এখান থেকে কি পাইলাম বিম্বের দূরত্ব পাইলাম। এই যে দণ্ডটির প্রতিবিম্বের দূরত্ব নির্ণয় করো, অর্থাৎ ভির মান নির্ণয় করতে বলছে, সেটা আমরা বের করলাম, ঠিক আছে। এবার বলছে দণ্ডটি এফ বিন্দুতে রাখলে, কোন বিন্দুতে রাখছে ভাইয়া আগে একটু পরিষ্কার করে নিই আমরা। দণ্ডটিকে এফ বিন্দুতে মানে কি ফোকাস বিন্দুতে রাখছে, ঠিক আছে। ফোকাস বিন্দুতে রাখলে প্রতিবিম্ব বাস্তব এবং অবাস্তব উভয়ই হবে, রশ্মি চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। তাহলে এইখানে তোমাকে বলছে কি, এখানে তোমাকে বলছে যে বস্তুটাকে যদি কোথায় রাখো তুমি ফোকাসে, অর্থাৎ এইরকম একটা দর্পণ, এটা কি অবতল দর্পণ ধরে নেই। ওকে, অবতল দর্পণ। ওকে, তো এই অবতল দর্পণটার কি বলছে ভাইয়া, এই অবতল দর্পণের ফোকাস, এটা যদি ফোকাস হয় আর এটা কি বক্রতার কেন্দ্র, তো ফোকাসে একটা বস্তু রাখছে। এই ফোকাসে বস্তু রাখছে মানে এটা কয় নাম্বার পজিশন ভাইয়া তুমি আমাকে বলো তো। এটা হচ্ছে কত নাম্বার পজিশন 5 নাম্বার পজিশন, তাই না। তো এই 5 নাম্বার পজিশনে যদি কোনো বস্তু থাকে, তাহলে এর বিম্বটা কোথায় হয় 5 আর 1 কত 6, তাই না। তার মানে এক অর্থাৎ কি অসীমে, তাই তো। তো এইখান থেকে যদি আমি তোমাদের 8 করে দেখাই, যদিও আমি তোমাদের একবার দেখাইছি, সেটা হচ্ছে এই যে এরকম থেকে ধরো একটা আলোক রাশি আসলো, ঠিক আছে। প্রধান অক্ষের সমান্তরালে আসা আলোক রাশি কোথায় যায়, প্রধান ফোকাস দিয়ে যায়। এই যে প্রধান ফোকাস দিয়ে আসলো, ঠিক আছে, প্রধান ফোকাস দিয়ে যায়। পরবর্তীতে কি বক্রতার কেন্দ্র থেকে আসা আলোক রশ্মি কি হয় একই পথে চলে যায়, তাই না, যে পথে আসে সে পথেই চলে যায়, এই যে। ওকে, তো এই যে বক্রতার কেন্দ্র যদিও এখানে লাগে নাই, এই যে। ওকে, এই যে। ওকে, আচ্ছা, তো এইটা যদি এই পাশে আসে তাহলে কি হবে ভাইয়া, এই যে আস্তে 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 এই পাশে আসলে, এই পাশে যদি আমরা বিবর্ধিত করি, তাহলে দেখা যাবে কি অসীমে কোনো একটা জায়গায় গিয়ে কি হচ্ছে মিলিত হচ্ছে, ঠিক আছে। আবার যদি এই পাশকে তুমি বর্ধিত করো, তাহলে দেখবা কি এইভাবে চলতে 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 অসীমে কোনো একটা জায়গায় গিয়ে মিলিত হচ্ছে। তো যদি এই পাশে বিম্বটা গঠিত হয়, তখন তাহলে আমরা কি অসীমে কি বিম্ব গঠিত হচ্ছে বাস্তব বিম্ব গঠিত হচ্ছে। আর যদি এই পাশে বিম্ব গঠিত হয়, তাহলে কি অবাস্তব বিম্ব গঠিত হচ্ছে। যেহেতু অসীমে হচ্ছে ভাইয়া, সেহেতু আমরা জানি না এটা কি বাস্তব বিম্ব গঠন করতেছে নাকি অবাস্তব বিম্ব গঠন করতেছে। বাস্তবও হতে পারে, অবাস্তবও হতে পারে। তাইলে প্রধান ফোকাস থেকে যদি কোনো একটা আলোক রাশি আসে, তার বিম্বটা কোথায় গঠিত হয় অসীমে গঠিত হয়, এটা তো ঠিক কথা অসীম। এখন বিম্বটা কি হইতে পারে ভাইয়া, অবাস্তবও হইতে পারে, আবার কি হতে পারে বাস্তবও হতে পারে। অবাস্তব কি হতে পারে, অবাস্তব সোজা হতে পারে, আবার কি বাস্তব উল্টো হতে পারে, ঠিক আছে। তো এইটাই তোমার এখানে প্রশ্ন বলছে, যদি দর্পণটিকে এফ বিন্দুতে রাখলে প্রতিবিম্ব বাস্তব ও অবাস্তব উভয়ই হবে, রশ্মি চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। এই যে সেই রশ্মি চিত্র, অর্থাৎ এই দিকে যদি বর্ধিত করি, তাহলে অসীমে কোনো একটা জায়গায় গিয়ে এই পাশে মিলিত হতে পারে, বা এই পাশে যদি আমরা বর্ধিত করি, তাহলে অসীমে কোনো একটা জায়গায় গিয়া মিলিত হবে। তাই এখানে কি বাস্তব এবং অবাস্তব উভয় ধরনের বিম্বই গঠিত হওয়া সম্ভব, ঠিক আছে, বুঝতে পারছো। তো এইটুকু যদি বুঝে থাকো, এবার আসো আমরা পরের সৃজনশীলটাতে যাই। ময়মনসিংহ 24 ভাইয়া দেখো এখানে কি বলছে, এ বি এর বিবর্ধন নির্ণয় করতে বলছে। বিবর্ধন মানে কি এম নির্ণয় করতে বলছে, তাই না। এ বি কোনটা, এই যে এ বি, এ বি এর কি নির্ণয় করতে বলছে বিবর্ধন, অর্থাৎ এম এর মান নির্ণয় করতে বলছে, বিম্বের বিবর্ধন নির্ণয় করতে বলছে, তাই তো।
তো প্রথমত দেখো ভাই, এটা এটা কোন দর্পণ দেখো তো। এটা হচ্ছে কি একটা উত্তল দর্পণ, কারণ এর অবতল অংশে কি লাগানো আছে, প্রলেপ লাগানো আছে, তার মানে কি এটা উত্তল দর্পণ, তাই না? এখানে আর কি কি দেওয়া আছে ভাইয়া দেখো তো। সিপি সমান 12 সেন্টিমিটার, এই যে সি থেকে এই যে পি, এটা সমান কত, 12 সেন্টিমিটার, তাই না? আর এই সিপি সমান কি 8, তাই না? বক্রতার ব্যাসার্ধ না, মেরু থেকে এই যে সি, এটা হচ্ছে কি বক্রতার ব্যাসার্ধ, ঠিক আছে? এটা কত, 12 সেন্টিমিটার। আর পিবি সমান কত, এই যে দর্পণ থেকে কি বস্তুর দূরত্ব কত, 8 সেন্টিমিটার, এটা হচ্ছে কি ইউ, তাই না? তাহলে তোমার কাছে যা দেওয়া আছে তুমি সেটা আগে লিখো, তাহলে গ দিয়ে আমরা লিখি। আমাদের কাছে দেওয়া আছে কি বক্রতার ব্যাসার্ধ আর, আর হচ্ছে কত, 12 সেন্টিমিটার, তাই না? 12 সেন্টিমিটার। এখান থেকে আমি ফোকাস নির্ণয় করতে পারবো না ভাই? অবশ্যই পারবো। 12/2, ওকে, এত সেন্টিমিটার সমান হচ্ছে কত, 6 সেন্টিমিটার। এখন এখানে কথা হচ্ছে ভাইয়া, তুমি তো 6 সেন্টিমিটার লিখলা, ঠিক আছে, কিন্তু এটা কোন দর্পণ বলো তো? এটা হচ্ছে কি উত্তল দর্পণ, তার মানে এখানে কি দেওয়া লাগবে, 6 এর সামনে মাইনাস, ওকে, এখানে লিখে দিবা যে এটা উত্তল দর্পণ, তাই, ওকে, এখানে লিখবা উত্তল দর্পণ, ওকে। আচ্ছা, তারপরে তোমার কি দেওয়া আছে ভাইয়া, ইউ দেওয়া আছে, তাই না? ইউ সমান কত ভাইয়া, 8 সেন্টিমিটার, ওকে। আচ্ছা, এই পর্যন্ত যদি ভাইয়া তোমার হয়ে থাকে, তাহলে এবার তুমি আরেকটা জিনিস দেখো। তুমি কি জানো ভাইয়া, বিবর্ধনের সূত্রে এম সমান কি জানো তুমি, V/U। এটা কখন, যখন বাস্তব বিম্ব, উত্তল দর্পণ কি দিবে, অবাস্তব বিম্ব দিবে, তার মানে এখানে কি হবে, সামনে মাইনাস, মাইনাস V/U। এখন তোমার দরকার কি ভাইয়া, তোমার কাছে ইউ আছে, তোমার দরকার কি ভি, তার মানে তোমাকে ভি নির্ণয় করা লাগবে। এখন ভি নির্ণয়ের জন্য তুমি কোন সূত্র জানো ভাইয়া, 1/f ইজ ইকুয়াল টু কত, 1/u প্লাস হচ্ছে কি 1/v। এই সূত্র তুমি জানো না? তাহলে 1/v সমান কি, 1/f মাইনাস 1/u। তাহলে 1/f এর মান কত, f এর মান কত, এই যে দেখো -6, তাই না? -6 মাইনাস এই u এর মান কত, 8, ওকে। তাহলে এখানে লিখো, এখানে কত পাচ্ছি আমরা, 24, তাই না? মাইনাস, ওকে, তাহলে কত, 4×6 = 24, -4 হচ্ছে কত, 3×8 = 24, মাইনাস কত, -3, ওকে। তাহলে এইখান থেকে আমরা কি লিখতে পারি, 1/v সমান আমরা লিখতে পারি -7/24, ওকে। তাহলে এইখান থেকে তুমি ভি সমান কি লিখতে পারবা, ভি সমান লিখতে পারবা -24/7, অতএব ভির মান কত, 3.4287, ওকে। একটু বড় মান নিলাম, ঠিক আছে, যেহেতু আমাদের আরেকটা হিসাব করা লাগবে। আর যদি এই হিসাবেই শেষ হইতো তাহলে আমি 2 বার পর্যন্তই রাখতাম, যেহেতু এই ভি কে আমরা আরেকবার ভাগ করব, ফলে যদি এইখানেই ছোট মান নেই, পরে দেখা যাচ্ছে কি মানটা অনেক বেশি কম বেশি আসবে, ঠিক আছে। তো এইটা যদি ভির মান হয় ভাইয়া, তাহলে এখন বিবর্ধন এম সমান কি জানো, এখানে ভির কি মাইনাস, তাই না? এই মাইনাস দ্বারা কি বুঝতে, যেটা অবাস্তব বিম্ব, তাই হচ্ছে আমরা একটা মাইনাস দিলাম V/U, ওকে। তাহলে এম সমান কি মাইনাস, ভির মান কত, -3.4287, ইউ এর মান কত, এই যে দেখো ইউ কত, 8 সেন্টিমিটার, তাই না? 8। তাহলে এটাকে 8 দিয়ে ভাগ করলে কত হবে ভাইয়া, এম সমান কত, তাহলে 0.42857, ওকে। এটাকে একটু ছোট করে লেখো, 0.43, ওকে। তাহলে বিবর্ধন কত পাইলা, 0.43, ওকে, বা এই পর্যন্ত রাখতে পারো। তো এই যে দেখো ভাইয়া, এখানে এম এর মানটা কত হলো দেখো তো, এম এর মান 1 এর চেয়ে ছোট হয়েছে না? আর উত্তর দর্পণ তোমাকে কি দিবে, এম এর মান কি, উত্তল দর্পণে এম এর মান কি 1 এর চেয়ে ছোটই হয়, ঠিক আছে। তার মানে কি তোমার ক্যালকুলেশন কি আছে, ঠিক আছে, ওকে। এবার দেখো তো ভাইয়া, তোমাকে ঘ নাম্বারে কি বলছে, চিত্রটা একটু পরিষ্কার করে নিই আমরা। আচ্ছা, ঘ নাম্বারে কি বলছে, দর্পণটিতে গঠিত বিম্বের রশ্মি চিত্র এঁকে তা নিরাপদ ড্রাইভিং এ কিভাবে ভূমিকা রাখে বিশ্লেষণ করো। প্রথম কথা হচ্ছে ভাইয়া, এটা আগে তোমাদের দেখাই, এই দর্পণটা হচ্ছে কি ভাইয়া বলতো, এই দর্পণটা হচ্ছে উত্তল দর্পণ। উত্তল দর্পণ গাড়িতে কেন ব্যবহার করা হয় আগে সেটা জানো? উত্তল দর্পণ গাড়িতে ব্যবহার করা হয় ভাইয়া এই জন্যই, এইটা যদি ঘ দিই, এইখানেই ঘ শুরু করি, ওকে। উত্তল দর্পণ গাড়িতে ব্যবহার করা হয় কেন ভাইয়া জানো? উত্তল দর্পণ কাজ কি বলতো, উত্তল দর্পণ সবসময় কি বিম্ব দেয়, ছোট বিম্ব দেয়, অর্থাৎ বস্তু যত বড় হয় বিম্ব তার চেয়ে কি হয়, ছোট হয়। আমি তোমাদের একটু আগে দেখাইলাম না, বস্তু যত বড় হোক না কেন বিম্ব কি সবসময় ছোট, ওকে। বস্তু যত বড় হোক না কেন বিম্ব সবসময় কি ছোট। তো এই যে গাড়িতে উত্তল দর্পণ ব্যবহার করা হয় এই জন্য, যাতে অনেক বড় একটা যে জায়গা, অর্থাৎ গাড়ির ড্রাইভার যাতে কি করতে পারে, অনেক বড় একটা স্পেস কি করতে পারে, এই ছোট্ট আয়নাটাই দেখতে পারে। এখন যদি এমন হইতো ভাইয়া, ধরো আয়নার সাইজ কিরকম, এইরকম না, গাড়ির আয়নাগুলোর সাইজ কিরকম, এইরকম। তো এখন যদি বস্তু যত বড়, আয়নাতে যদি তত বড় বিম্ব গঠন করতো, বা বস্তু যত বড় আয়নাতে যদি তার চেয়ে বেশি বিম্ব বা তার চেয়ে বড় বিম্ব গঠন করতো, তাহলে কি হইতো, ড্রাইভার সর্বোচ্চ
এই আয়না দিয়ে সর্বোচ্চ কি দেখতে পারতো? সর্বোচ্চ তার পিছনের একটা বাইক দেখতে পারতো, বা সর্বোচ্চ তার পিছনে একটা কার দেখতে পারতো। কিন্তু এইখানে এমন একটা দর্পণ ব্যবহার করা হয় যেটা হচ্ছে কি উত্তল দর্পণ। এই দর্পণ কি করে? বস্তু যত বড় হোক না কেন, বিম্ব কি তার চেয়ে ছোট করে দেয়। বিম্ব কি করে? তার চেয়ে ছোট করে দেয়। ফলে এই ড্রাইভার গাড়িতে বসে অনেক বড় একটা জায়গা, অর্থাৎ গাড়ির পিছনের অনেক বড় একটা স্পেস কি করে, এই ছোট্ট জায়গাটায় কি করে দেখতে পারে। ঠিক আছে? তো এই জন্যই গাড়িতে মূলত কি ব্যবহার করা হয়? কোন দর্পণ ব্যবহার করা হয়? উত্তল দর্পণ ব্যবহার করা হয়। এখন তাহলে তুমি পরীক্ষায় কিভাবে ব্যাখ্যা করবা ভাইয়া? তুমি পরীক্ষায় আমি যে কথাটা বললাম তুমি সেটাই ব্যাখ্যা করবা। এছাড়া তুমি হচ্ছে এই যে চিত্র আমরা এখানে একটা আর্ট করছিলাম না ভাইয়া উত্তল দর্পণের জন্য, কোথায়? এই যে দেখো এইখানে কোথায় অ্যাড করছি? এই যে এইখানে আট করছি, তাই না? এই যে এটা উত্তল দর্পণের জন্য আমরা যে পরে আট করলাম। তো এই যে দেখো বিম্ব কি হয়েছে? ছোট হয়েছে, তাই না? তো তুমি এই চিত্রটা আট করে দেখাইতে পারো যে বস্তুর দৈর্ঘ্য যত বড়ই হোক না কেন, বিম্বের দৈর্ঘ্য কি হবে? সবসময় ছোটই হবে, তাই না? এই জন্য হচ্ছে কি গাড়িতে উত্তল দর্পণ ব্যবহার করা হয়। ঠিক আছে? তাহলে গাড়িতে উত্তল দর্পণ কেন ব্যবহার করা হয় তুমি বুঝতে পারছো? যদি এইটুকু বুঝে থাকো তাহলে হচ্ছে কি, তাহলে তুমি পরীক্ষার খাতায় সুন্দরভাবে হচ্ছে কি করবা, এই জিনিসটা লিখে দিবা। অবশ্যই চিত্র আর্ট করবা, যেহেতু তোমাকে বলছে রশি চিত্র আর্ট করে দেখাও, তাহলে তুমি অবশ্যই চিত্রটা আর্ট করবা, যেভাবে আর্ট করা শিখাইলাম আর কি ওইভাবে চিত্রটা আর্ট করবা। তাও যদি ভাইয়া তোমার এই চিত্র আর্ট নিয়ে সমস্যা থাকে, তাহলে তুমি একটু কষ্ট করে আমার হচ্ছে ওই 3 নাম্বার ক্লাসটা দেখিও। ওই ক্লাসে হচ্ছে এই অল্প একটু, অর্থাৎ শুধু বিম্ব গঠনের অংশটুকু দেখলেই তোমার এটা কি হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে ভাইয়া? তাহলে এবার আসো পরবর্তীতে যাই। পরবর্তী প্রশ্নতে কি বলছে দেখো তো, এটা কত? রাজশাহী বোর্ড 2023, তাই না? এটাতে কি বলছে একটু লক্ষ্য করো প্রশ্নটা। দর্পণ এক মানে কি, আমাদের প্রথম দর্পণ নিয়ে কাজ করা লাগবে। দর্পণ একের সামনে কতটুকু দূরে বস্তু রাখলে বস্তুর আকারে 3 গুণ বিবর্ধিত বিম্ব পাওয়া যাবে? মানে কি বলছে ভাইয়া তোমাকে, যে বিবর্ধিত বিম্ব পাওয়া যাবে সেটা কি কত গুণ? 3 গুণ। তার মানে তোমাকে এইখানে বলে দিছে ভাইয়া এই 3 গুণ বিবর্ধিত বিম্ব, মানে তোমাকে বলে দিছে এম এর মান কত? এম এর মান হচ্ছে 3। তো গ নাম্বার দিয়ে তোমাকে দেওয়া আছে কি এম সমান 3। ঠিক আছে? তারপরে কি দেওয়া আছে ভাইয়া দেখো তো, এই 1 নাম্বার দর্পণে দেওয়া আছে কি বক্রতার কেন্দ্র থেকে মেরুর দূরত্ব কত দিছে? 30। এখান থেকে এইটুকু দেখাইছে 30, তাই না? এটা যদি এই পর্যন্ত 30 হয়, তাহলে এই ফোকাস থেকে মেরুর দূরত্ব কত? 15। এইটুকু কত? 15। ওকে, তার মানে তুমি কত পাইলা? এফ ও তুমি জানো, এফ সমান কত? 15। এবার তোমাকে বলছে কি কতটুকু দূরে বস্তু রাখলে, মানে তোমাকে কি, অর্থাৎ তুমি এইখানে কত দূরে, অর্থাৎ ইউটা নির্ণয় করতে বলছে। কত দূরে বস্তু রাখলে কি 3 গুণ বিবর্ধিত বিম্ব পাবা, এই যে এম, অর্থাৎ 3 গুণ বিবর্ধিত বিম্ব তুমি পাবা। তাহলে তোমাকে কি নির্ণয় করা লাগবে ভাইয়া? ইউ, তাই না? তাহলে তুমি কি একটা সূত্র জানো, তুমি এম সমান কি জানো ভাইয়া? এম সমান তুমি জানো ভি বাই ইউ, তাই না? তাহলে এইখানে যদি এম সমান ভি বাই ইউ, এম এর মান কত? 3, তাহলে হচ্ছে কি ভি বাই ইউ। ওকে, তাহলে ভি সমান কত ভাইয়া? ভি সমান হচ্ছে কত? 3u। এটা তুমি একটা সমীকরণ দাও, 1 নাম্বার সমীকরণ। ভি সমান কত? 3u। এটা কি 1 নাম্বার সমীকরণ। ওকে, তো এইটা যদি 1 নাম্বার সমীকরণ হয়ে থাকে, এবার তুমি একটা সূত্র জানো, 1/f ইজ ইকুয়াল টু কত? 1/u প্লাস হচ্ছে কত? 1/v, তাই না? ওকে, তাহলে এখন 1/u, ভি সমান কত? 3u, তাই না? আমরা এইখানে পাইলাম এই যে 1 নাম্বার সমীকরণে ভি সমান 3u, তাহলে কি 1/f। ওকে, 1/f, তাহলে এইখানে লসাগু করলে কত? 3u। তাহলে আমরা কত পাই এখানে? 3 প্লাস হচ্ছে কি 1। তাহলে এইখানে আমরা কি পাবো ভাইয়া? এখানে পাবো 1/f ইজ ইকুয়াল টু কত পাচ্ছি? উপরে 4, নিচে হচ্ছে কত? 3u, তাই না? এই যে উপরে 3 আর 1 4, নিচে হচ্ছে কত? 3u। এবার তাহলে গুণ করো। তাহলে এইখানে হচ্ছে 3u ইজ ইকুয়াল টু কত পাচ্ছ? 4 গুণন এফ। এফ এর মান তুমি জানো না? এফ এর মান তুমি জানো, এফ এর মান কত? 15 ইন্টু কত? 3u। তোমার লাগবে কি ভাইয়া? ইউ নির্ণয় করা, তাই না? 4 গুণন 15, নিচে হচ্ছে কত? 3। তাহলে 3 5 15, তাহলে হচ্ছে কত? ইউ সমান হচ্ছে কত? 20। ওকে, ইউ সমান কত? ইউ সমান হচ্ছে 20। ওকে, তাহলে বস্তুটাকে কত দূরে রাখা লাগবে? দর্পণ থেকে 20 সেন্টিমিটার দূরে রাখলে কি পাবা তুমি? 3 গুণ বিবর্ধিত বিম্ব পাবা। বুঝতে পারছো? যদি বস্তুটাকে কি করো, এই যে বস্তুটাকে যদি তুমি এই যে দর্পণ থেকে, এই যে দর্পণ এইটুকু তো 15 সেন্টিমিটার, তার মানে এইখানে যদি রাখো বক্রতার কেন্দ্র এবং ফোকাসের মাঝে, তাহলে তুমি কত গুণ বিবর্ধিত বিম্ব পাবা? 3 গুণ বিবর্ধিত বিম্ব পাবা। বুঝছো কিভাবে করলাম? যেহেতু তোমার এইখানে ভিও দেওয়া নাই, সেখান থেকে আমরা এই যে এম এর মান থেকে একটা সমীকরণ বানাই নিলাম। তারপরে এই যে ভি এর মানটা কি করলাম? এই সমীকরণ থেকে
এইখানে বসাই দিলাম, ঠিক আছে। তারপর কি করলাম, তারপর আমরা সেখান থেকে ইউ এর মান নির্ণয় করলাম। বুঝতে পারছো কি করছি? তোমরা কিন্তু এগুলাতে আবার মাঝখানে যে আমরা জানিটা লিখিও, ওকে। আচ্ছা, এটা যদি বুঝে থাকো তাহলে ভাইয়া দেখো ঘ নাম্বারে কি বলছে, 2 নাম্বার দর্পণ নিয়ে কাজ করতে বলছে। তো আগে দেখো 2 নাম্বার দর্পণটা কি দর্পণ, এই যে দেখো অবতল অংশে প্রলেপ লাগানো আছে, তার মানে কি দর্পণ এটা? এটা হচ্ছে উত্তল দর্পণ, ঠিক আছে। উত্তল দর্পণের ক্ষেত্রে ভাইয়া তোমাকে এবার কাজ করা লাগবে। তোমার পরীক্ষায় কিন্তু ভাইয়া বলবে না যে এটা উত্তল দর্পণ না অবতল দর্পণ, তোমার কিন্তু চিত্র দেখে বোঝা লাগবে, ঠিক আছে। তো দর্পণ 2 এর সামনে অর্থাৎ উত্তল দর্পণের সামনে উদ্দীপকের প্রদত্ত দূরত্বে বস্তু রাখলে, অর্থাৎ দুইটা বস্তু রাখছে, একটা হচ্ছে 4 মিলিমিটার আর একটা হচ্ছে কি 6 মিলিমিটার দূরে বস্তু রাখলে বিম্বের আকৃতি একই হবে কিনা রশ্মি চিত্রের মাধ্যমে বিশ্লেষণ করো। অর্থাৎ একবার তুমি 4 সেন্টিমিটার দূরে একটা বস্তু রাখছে, আর একবার হচ্ছে কি 6 মিলিমিটার, 4 মিলিমিটার এবং 6 মিলিমিটার দূরে দুইটা বস্তু রাখছে, তাহলে বিম্বের আকৃতি একই হবে কিনা সেটা হচ্ছে কি তোমাকে রশ্মি চিত্রের মাধ্যমে দেখাইতে বলছে। আচ্ছা, যদি রশ্মি চিত্রটা আট করি ভাইয়া তোমাদের জন্য একটু, যদিও এটা হচ্ছে এই যে দেখো, ধরে নিলাম এটা হচ্ছে কি, এটা হচ্ছে সেই দর্পণটা, ওকে। তো এটা যেহেতু কি দর্পণ, এটা যেহেতু উত্তল দর্পণ, তার মানে কি অবতল অংশে আমরা প্রলেপ লাগাই দিলাম, ওকে। অবতল অংশে আমরা কি দিলাম, প্রলেপ লাগাই দিলাম, ওকে। তো এইটা হচ্ছে এই যে দর্পণ, উত্তল দর্পণ, যার হচ্ছে কি এটা ফোকাস, এটা হচ্ছে কি বক্রতার কেন্দ্র। এবার এটা কি মেরু, তাই না? একটা বস্তুকে রাখছে কত মিটার দূরে, 4 মিলিমিটার দূরে, অর্থাৎ একটা বস্তুকে রাখছে এইখানে, ঠিক আছে। ধরে নিলাম এইখানে একটা বস্তু রাখছে। তো এইখান থেকে একটা আলোক রাশি কি হবে ভাইয়া, প্রধান অক্ষের সমান্তরালে এসে পড়বে। ফলে এটা কি হবে, এমন ভাবে যাবে যেন মনে হয় এটা কি দিয়ে যাচ্ছে, প্রধান ফোকাস দিয়ে যাচ্ছে, এই যে, ঠিক আছে। যেন মনে হয় প্রধান ফোকাস থেকে আলোক রাশিটা আসতেছে, ঠিক আছে। পরেরটা কিভাবে আসবে ভাইয়া, বক্রতার কেন্দ্র থেকে আসা আলোক রশ্মি, ওকে। এই যে বক্রতার কেন্দ্র থেকে আসা আলোক রশ্মি, ওকে। এই যে, ঠিক আছে, এই যে বক্রতার কেন্দ্র থেকে আসা আলোক রশ্মি, যদি আমি ডিরেক্ট একবারে আট করি তাহলে দেখি, ওকে। এই যে বক্রতার কেন্দ্র থেকে আসা আলোক রশ্মি কি হবে ভাইয়া, এই যে দেখো এইরকম একটা জায়গায় এসে কি হচ্ছে, মিলিত হচ্ছে। বক্রতার কেন্দ্র থেকে আসা আলোক রশ্মি কিন্তু এইখানে গিয়ে এইটুকুই ফিরে আসবে, মনে হবে যে এইখান থেকে আসতেছে, বুঝতে পারছো? তো কোথায় মিলিত হচ্ছে ভাইয়া, দেখো তো এই যে ফোকাস এবং মেরুর মাঝখানে একটা জায়গায় এসে মিলিত হচ্ছে। তখন কত, এটা ধরে নিলাম 4 মিলিমিটার, ওকে। এবার এই বস্তুটাকে যদি তুমি কি করো, এবার এই বস্তুটাকেই যদি তুমি 4 মিলিমিটার থেকে সরাই, এইখানে আমরা ধরে নেই যে, আচ্ছা পরে আরেকটা চিত্র আঁকি, ঠিক আছে। তো এবার আরেকটা চিত্র আট করলাম, ধরো এই যে আরেকটা দর্পণ, ওকে। এবার এইটা দর্পণ, এটা হচ্ছে ফোকাস, এটা হচ্ছে কি বক্রতার কেন্দ্র, ওকে। আর এইখান থেকে এবার কত দূর থেকে আসলো ভাই, আবার 6 মিলিমিটার, তাই না? আগের বার কত ছিল, 4 মিলিমিটার থেকে, এবার আসলো কি এই যে 6 মিলিমিটার থেকে। অবশ্যই 4 মিলিমিটার থেকে দূরে বোঝা যাচ্ছে, তাই না? এইটুকু আর এইটুকু দূরত্ব কি বেশি, তাই না? তো এইখান থেকে যদি একটা আলোক রাশি আসে ভাইয়া, আমি এই চিত্রতে দেখাইলে তোমাদের জন্য ভালো হইতো, আগে এইখানে আট করি তারপরে এবার তোমাকে দেখাইতেছি। তো এই যে প্রধান অক্ষের সমান্তরালে একটা আলোক রাশি আসলো, আসার পর কি হবে, এটা এমন ভাবে যাবে যেন মনে হয় কি প্রধান ফোকাস থেকে আলোক রাশিটা আসছে, ঠিক আছে, এইভাবে গেল। তারপর এটা কি হবে ভাইয়া, বক্রতার কেন্দ্র থেকে আসা আলোক রশ্মি, এই যে বক্রতার কেন্দ্র থেকে আসা আলোক রশ্মি, ঠিক আছে। এই যে বক্রতার কেন্দ্র থেকে আসা আলোক রশ্মি যেদিকে আসবে একই পথে ফিরে যাবে। এই যে আমি যে এইখানে এইটা এইভাবে টানতেছি জাস্ট শুধু তোমাদের বোঝার জন্য, এটা কিন্তু এইভাবে টান দেওয়া লাগবে, ডট ডট, আর এই পাশের চিহ্নটা হবে সোজা, ওকে। তো এমন ভাবে আসবে যেন মনে হয় কি যে পথে আসে সেই পথে ফিরে যায়। ফলে দেখো এটা কি এক জায়গায় এসে মিলিত হয়েছে, ঠিক আছে। সেটা কোথায়, ফোকাস এবং মেরুর মাঝে, ওকে। তো এই দুইটা চিত্র ভাই আলাদা আলাদা করে আর্ট করলে তোমরা হচ্ছে যদি তোমাদের খাতায় একদম জ্যামিতি নিয়ে আর্ট করো তাহলে হচ্ছে তোমরা শুধু ব্যবধানটা বুঝতে পারবা। তাছাড়া আমি বুঝতেছি না যে তোমরা ব্যবধান বুঝতে পারতেছো কিনা, তাও আশা করি যে একটু হলেও তোমাদের জন্য মনে হচ্ছে যে ব্যবধানটা বোঝা যাচ্ছে। কারণ এইখান থেকে ভাইয়া এইটা যদি এ বস্তুটা হয়, এ বস্তু, এটা এ প্রাইম, ওকে। তো এইখান থেকে এইটুকু যতটুকু দূরত্ব, আর এইখান থেকে এইটুকু কি ততটুকু দূরত্ব, দেখো তো ভাইয়া এই দূরত্বটা একটু বেশি মনে হচ্ছে না? এই দূরত্বটা কি একটু বেশি না? এই দূরত্বটা কি একটু কম? তুমি যখন এই চিত্রটাই এইখানে আট করবা ভাইয়া, তখন হচ্ছে তুমি এটা একদম স্পষ্ট বুঝতে পারবা এই পার্থক্যটা। তখন দেখবা এইটা কোথায় গঠিত হয়েছে, এই সবুজ বিম্বটা এইখানে গঠিত হয়েছে। আমি তোমাদের উত্তল দর্পণ পড়ানোর সময় একটা কথা বলছিলাম, বস্তু যত পিছনের দিকে যাইতে থাকবে, অর্থাৎ যত অসীমের কাছাকাছি যাইতে থাকবে, যত এদিকে অর্থাৎ অসীমের কাছাকাছি যাইতে থাকবে, তত কি এই বস্তুর বিম্ব কোথায় আসবে, ফোকাসের কাছাকাছি আসবে, ঠিক আছে। এক সময় যখন বস্তুটা একদম অসীমে গিয়ে পৌঁছাবে, তখন এর বিম্বটা ভাইয়া একদম সোজাসুজি গিয়ে কোথায় আসবে, একদম সোজা ফোকাসে এসে পড়বে, ঠিক আছে। অর্থাৎ সেই সময় বিম্বের আকৃতি হবে
খুবই ক্ষুদ্র। অর্থাৎ এই কথা থেকে তুমি কি বুঝলা? বস্তুটা যত এই যে বিম্বের কাছাকাছি আসবে, অর্থাৎ দর্পণের কাছাকাছি আসবে, তত কি বিম্বটা কি এইরকম, অর্থাৎ মেরুর কাছাকাছি বিম্ব গঠন করবে এইরকম, ঠিক আছে। আর বস্তুটা যত এদিকে পিছনের দিকে যেতে থাকবে, তত সেটা কি ফোকাসের দিকে আস্তে আস্তে এগিয়ে আসবে। এক সময় যখন সেটা অসীমে গিয়ে পৌঁছাবে, তখন কি হবে? তখন এই বিম্বটা কি একদম প্রধান ফোকাসেই গঠিত হবে। তাহলে এই কথা থেকে ভাইয়া তুমি এখন কি বুঝলা বলো তো? এই যে উদ্দীপকে দর্পণে প্রদত্ত দূরত্বে বস্তু রাখলে আকৃতি একই হবে কিনা? কখনোই না, তাই না? কখনোই আকৃতি একই হবে না। এইখানে যতটুকু আকৃতি, এই যে এইখানে যতটুকু আকৃতি, এইখানে তার চেয়ে কি বড়, কারণ এই বস্তুটা এইখানে যতটুকু আকৃতি বিম্ব গঠন করবে, এইখানে থাকলে কি তার চেয়ে আরো ছোট, তারপরে এইখানে আসলে কি আরো ছোট, তারপরে একদম ফোকাসে যখন আসবে তখন আরো ছোট বিম্ব গঠন করবে। বুঝতে পারছো? আশা করি তোমরা বুঝছো, ঠিক আছে। তাহলে এবার আসো পরবর্তী প্রশ্নে আমরা যাই। দেখো তো দিনাজপুর 23-এর এই প্রশ্নটাতে কি বলছে ভাইয়া? চিত্রে লক্ষ্যবস্তু কোথায় রাখলে, ঠিক আছে, লক্ষ্যবস্তুটা মানে কি, তোমাকে ইউ নির্ণয় করতে বলছে। লক্ষ্যবস্তু ইউ কোথায় রাখলে 60 সেন্টিমিটার দূরে অবাস্তব প্রতিবিম্ব তৈরি হবে। এইখানে দুইটা জিনিস দেখো, 60 সেন্টিমিটার দূরে কি প্রতিবিম্ব ভাইয়া? অবাস্তব প্রতিবিম্ব, তাই না? অবাস্তব প্রতিবিম্ব মানে কি? ভির মান কি হবে? মাইনাস, তাই না? মাইনাস কত? 60, ওকে, এত সেন্টিমিটার, ঠিক আছে। তোমাকে নির্ণয় করা লাগবে কি? ইউ। ইউ সমান কি? হট, তাই না? এবার এখানে দেখো তো ভাইয়া, তোমাকে এই যে বক্রতার কেন্দ্র সি এবং এই যে দেখো মেরু, এর দূরত্ব কত দেওয়া আছে ভাইয়া? এর দূরত্ব দেওয়া আছে 40, তাই না? এই যে 40। তাহলে ফোকাস দূরত্ব এফ সমান কি জানো? এফ সমান জানি আমরা r/2। তাহলে এখান থেকে কত পাচ্ছি? 40/2, তার মানে কত? 20 সেন্টিমিটার, ওকে। এখানে আমরা ভি পাইলাম কত? -60 সেন্টিমিটার। ভি কেন মাইনাস ভাইয়া বলো তো? কারণ এটা কি? অবাস্তব বিম্ব। আমি তোমাদের একটু আগে দেখাইছি না ক্লাস শুরুর সময়? অবাস্তব বিম্ব হলে ভি এর মান কি হয়? মাইনাস হয়। তাহলে এখন ভাইয়া তুমি কি জানো? তুমি সূত্র জানো যেটা, সেটা লিখো। কি জানো? আমরা জানি 1/f = কত? 1/u প্লাস 1/v। তাহলে এইখান থেকে আমরা কি বের করবো ভাইয়া? ইউ এর মান বের করবো, তাই না? 1/u = কত? 1/f মাইনাস 1/v, ওকে। তাহলে এইখানে এখন 1/u সমান সমান হচ্ছে কি? 1/f। এফ এর মান কত? এফ এর মান হচ্ছে 20, তাই না? মাইনাস ভির মান কত? ভির মান হচ্ছে -60, তাই তো? ওকে। তাহলে 1/u কত? 1/20। এই যে মাইনাসটা এখানে প্লাস হয়ে গেল 1/60, ওকে। তাহলে এটা লসাগু কত ভাই? এটা লসাগু হচ্ছে কত? 60। 3 প্লাস 1, ওকে। তাহলে এইখান থেকে কি পাচ্ছি আমরা? 1/u কত? 4। এসে হচ্ছে কত? 60। তাহলে ইউ সমান কত? 60 ভাগ হচ্ছে কত? 4, ওকে। তাহলে এইখান থেকে তুমি ইউ এর মান কত পাবা? 60 কে 4 দিয়ে ভাগ করলে আমরা কত পাই? আমরা হচ্ছে পাবো 15, তাই না? 4 × 15 = 60, এত সেন্টিমিটার। তাহলে বস্তুটাকে কোথায় রাখা লাগবে? বস্তুটাকে ভাইয়া 15 সেন্টিমিটার দূরে রাখা লাগবে দর্পণ থেকে। বস্তুটাকে দর্পণ থেকে 15 সেন্টিমিটার দূরে মানে কি তুমি বুঝতেছো বলো তো এই চিত্র থেকে? এইটুকু কত? এইটুকু হচ্ছে 20, তাই না? এইটুকু হচ্ছে কত? 20। এখন তোমাকে দর্পণ থেকে কত সেন্টিমিটার দূরে বস্তু রাখা লাগতেছে? 15 সেন্টিমিটার। তার মানে এইরকম একটা জায়গা, অর্থাৎ এই যে ফোকাস এবং মেরুর মাঝে কোনো একটা জায়গা। এই না, এই পজিশনটা কত নাম্বার পজিশন ভাই বলো তো? এটা কিন্তু 6 নাম্বার পজিশন। আর 6 নাম্বার পজিশনের ক্ষেত্রে বস্তুর বিম্ব কোথায় হয়? দর্পণের বাইরে। তার মানে কি এই দিকে কোথাও প্রতিবিম্ব গঠিত হবে। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে তোমার এই যে এইটা 6 নাম্বার পজিশন হওয়ার কারণে কি এখানে অবাস্তব বিম্ব গঠিত হচ্ছে, ওকে। তাছাড়া কি অবতল দর্পণে অবাস্তব বিম্ব আর কোথায় পাই আমরা? যখন কোথায় থাকে? অসীমে থাকে, তখন আমরা কি পাই? ফোকাসে পাই। আর যখন ফোকাসে থাকে তখন কি পাই? অসীমে পাই। 1 নাম্বার ফোকাসে থাকলেই আমরা অবাস্তব বিম্ব পাই। আর কখন কখন পাই? যখন ওটা হচ্ছে কি থাকে? ফোকাস এবং মেরুর মাঝে, তখনও কি পাই আমরা? অবাস্তব বিম্ব পাই। ফোকাসে থাকলে কিন্তু অবাস্তব এবং বাস্তব দুই ধরনের বিম্বই পাই, ঠিক আছে। তো বুঝতে পারছো এইখানে? এটা যদি বুঝে থাকো ভাইয়া, এবার দেখো ঘ নাম্বারটা কি বলছে। তার আগে আমরা একটু প্রশ্নটা পরিষ্কার করে নেই। আচ্ছা, ঘ নাম্বারে দেখো তো কি বলছে। এ বি লক্ষ্যবস্তু এফ ও এর মধ্যে এইখানে রাখলে, ঠিক আছে, এর মধ্যে রাখলে এবং ও এর বাইরে স্থাপন করলে রশ্মি চিত্রে অঙ্কন করে প্রতিবিম্বের দৈর্ঘ্যে তুলনা করো। তো তোমাকে এখানে কি ভাইয়া, তোমাকে এখানে কিন্তু ক্যালকুলেশন করে তুলনা করতে বলে নাই, তোমাকে এখানে রশ্মি চিত্রের মাধ্যমে তুলনা করতে বলছে। তো এইখানে দেখো তো ভাইয়া, যখন বস্তুটা কি বলছে? ফোকাস এবং কি বক্রতার কেন্দ্রের মাঝে, এই যে বক্রতার কেন্দ্র এবং ফোকাসের মাঝে থাকে, এটা কত নাম্বার পজিশন ভাইয়া? এই যে অসীম 1, বক্রতার কেন্দ্রের বাইরে 2, বক্রতার কেন্দ্র 3, এটা কত নাম্বার পজিশন? 4 নাম্বার পজিশন, তাই না? তো বস্তুটা যখন 4 নাম্বার পজিশনে থাকে তখন এর
বিম্ব কোথায় গঠিত হয়? 2 হয়, তার মানে কি বক্রতার কেন্দ্রের বাইরে গঠিত হয়, তাই না? তো বিম্ব কোথায় গঠিত হবে? বক্রতার কেন্দ্রের বাইরে। আরেকটা অবস্থান কোথায়? এই যে এ বি, ঠিক আছে? এ বি দ্বারা এখানে তোমার কি বুঝাইছে? এ বি দ্বারা হচ্ছে কি বক্রতার কেন্দ্রের বাইরে, অর্থাৎ 2 নাম্বার পজিশনেই বুঝাইছে। তাহলে 2 নাম্বার পজিশনে যদি কোনো বস্তু থাকে তাহলে এর বিম্ব কোথায় হবে? চাইরে, ঠিক আছে? তো এই চিত্রটা আমরা একটু যদি আর্ট করেই দেখি, আমি তোমাদের আর্ট করে যদি দেখাই, যদিও হচ্ছে আমি তোমাদের ওই ওই চিত্রতে অর্থাৎ প্রথমের দিকে যে চিত্র আর্ট করছি সেখানেই বলছিলাম, তাও তোমাদের বোঝার সুবিধার্থে আমি একটু দেখাচ্ছি, ঠিক আছে? তো এই যে ফোকাস, এটা হচ্ছে কি এই যে বক্রতার কেন্দ্র। তো এইখান থেকে যখন একটা আলোক রাশি যাবে তখন এই যে এইভাবে গেল, সেটা কোথায় আসবে ভাইয়া? প্রধান ফোকাস দিয়ে যাবে, তাই না? এই যে প্রধান ফোকাস, ওকে, এই যে প্রধান ফোকাস দিয়ে আসলো, ঠিক আছে? তারপর কি হবে? প্রধান ফোকাস দিয়ে একটা আলোক রাশি আসলে সেটা কোথায় যাবে? প্রধান অক্ষের সমান্তরালে যাবে, তাই না? এই যে প্রধান অক্ষের সমান্তরালে এই রশ্মিটা যদি আমরা আরেকটু বর্ধিত করি তাহলে কি এই যে এইরকম কোন একটা জায়গায় গিয়ে মিলিত হবে, অর্থাৎ বক্রতার কেন্দ্রে কোথায় মিলিত হচ্ছে? এই যে বক্রতার কেন্দ্র এটা সি, এর বাইরে মিলিত হচ্ছে। তাহলে এইখানে দেখো তো ভাই, এইখানে বস্তুটা কতটুকু? এইখানে বস্তুটা যতটুকু, বিম্ব কি ততটুকু? তার চেয়ে বড় না? তার মানে এক্ষেত্রে আমরা কি পাচ্ছি? এক্ষেত্রে আমরা বিবর্ধিত বিম্ব পাচ্ছি। কি পাচ্ছি? বিবর্ধিত বিম্ব পাচ্ছি, ঠিক আছে? এখন এইখানে কি বলছে? এবার পরের ক্ষেত্রে তোমাকে কি বলছে? পরের ক্ষেত্রে তোমাকে বলছে যে এবার তুমি বস্তু রাখছো কোথায়? এবার তুমি বস্তু রাখছো বক্রতার কেন্দ্রে কোথায়? বক্রতার কেন্দ্রের বাইরে। এটা ধরি ফোকাস, এটা হচ্ছে কি বক্রতার কেন্দ্র। এই যে বক্রতার কেন্দ্রের বাইরে এবার রাখছো, ঠিক আছে? বাইরে থেকে একটা বস্তু রাখছো, তাহলে এটা কি হবে? এই যে প্রধান অক্ষের সমান্তরালে গেল, ঠিক আছে? এটা কোথায় দিয়ে যাবে? এই যে প্রধান ফোকাস দিয়ে গেল, ওকে, প্রধান ফোকাস দিয়ে গেল। তারপর কোথায় দিয়ে যাবে ভাইয়া? বক্রতার কেন্দ্র দিয়ে যাওয়া আলোক রশ্মি, এই যে বক্রতার কেন্দ্র, ওকে, এই যে বক্রতার কেন্দ্র দিয়ে একটা আলোক রশ্মি, এই যে দর্পণ। আমরা যদি দর্পণটা বড় করি নিই তাহলে তো দর্পণেই পড়বে, ঠিক আছে? এটা আমি কিন্তু জ্যামিতি দিয়ে আর্ট করছি না ভাইয়া, তাই এইরকম ভুলগুলা হচ্ছে। তোমরা যখন জ্যামিতি দিয়ে আর্ট করবা তখন কিন্তু এই ভুলগুলা হবে না, ওকে? তো এই যে দর্পণটা যদি বাইরে নিই তাহলে দেখো এটার অবস্থান কোথায় হইতেছে? এই যে ফোকাস এবং কি বক্রতার কেন্দ্রের মাঝে হইতেছে। তো এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে যতটুকু বিম্ব, এই যে অর্থাৎ এই ক্ষেত্রে বস্তু যত বড়, বিম্ব কি তত বড়? তার চেয়ে ছোট না? তার চেয়ে কিন্তু বস্তু ছোট, বিম্ব কি বড়, ঠিক আছে? বুঝতে পারছো? এইখানেই তোমাকে এইটাই প্রশ্ন বলছে যে এফ এবং ও এর মধ্যে থাকলে এবং ও এর বাইরে থাকলে রশ্মি চিত্র অঙ্কন করে প্রতিবিম্বের দৈর্ঘ্যের তুলনা করো। তাহলে প্রতিবিম্ব বড় হবে কখন? যখন হচ্ছে কি বস্তুটা ফোকাস এবং বক্রতার কেন্দ্রের মাঝে থাকবে তখন প্রতিবিম্বের আকার কি হবে? বড় হবে। আর যখন কি বক্রতার কেন্দ্রে থাকবে, অর্থাৎ বক্রতার কেন্দ্রের বাইরে থাকলে, বস্তু থাকলে কি প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? ফোকাস এবং বক্রতার কেন্দ্রের মাঝে গঠিত হবে এবং সেক্ষেত্রে কি হবে? ক্ষর্বিত বিম্ব পাবো, ওকে, ক্ষর্বিত বিম্ব পাবো। এইটুকু বুঝছো? এইটুকু যদি বুঝে থাকো ভাইয়া, তাহলে এবার আসো আমরা পরের প্রশ্নটা সলভ করি। পরের প্রশ্ন দেখো কোথায়? কুমিল্লা বোর্ড 2023, তাই না? কি বলছে? চিত্রের লক্ষ্যবস্তুর বিম্বের দৈর্ঘ্য নির্ণয় করো, অর্থাৎ কি নির্ণয় করতে বলছে তোমাকে? এল আই নির্ণয় করতে বলছে, ইমেজের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে, তাই না? তো এখানে তোমার কি দেওয়া আছে ভাইয়া দেখো তো। এখানে দেওয়া আছে সিপি সমান হচ্ছে কত? 12 সেন্টিমিটার। এই যে সিপি অর্থাৎ বস্তুর দৈর্ঘ্য, এল ও দেওয়া আছে, এটা কি এল ও, ঠিক আছে? এল ও দেওয়া আছে তোমাকে। আবার কি দেওয়া আছে? ও সি সমান হচ্ছে কত? 10 সেন্টিমিটার। এই যে ও আর এই যে সি, বক্রতার কেন্দ্র থেকে মেরু দূরত্ব কত দিছে? 10 সেন্টিমিটার। তাহলে এইটা হচ্ছে কি গতে হচ্ছে কি আর দেওয়া আছে কত? 10 সেন্টিমিটার, তাই না? তাহলে ফোকাস হবে কত ভাইয়া? 5 সেন্টিমিটার। এটা যেহেতু অবতল দর্পণ তাই হচ্ছে কি ফোকাস প্লাস, ওকে। এবার আসো, তারপর তোমাকে কি দেওয়া আছে? তারপর তোমাকে দেওয়া আছে এল ও। এল ও দেওয়া আছে কত? 12 সেন্টিমিটার। এল ও দ্বারা আমরা কি বুঝতেছি? অবজেক্টের দৈর্ঘ্য, অর্থাৎ বস্তুর দৈর্ঘ্য, ঠিক আছে? তোমাকে নির্ণয় করা লিখবে কি ভাইয়া? ইমেজ, ইমেজের দৈর্ঘ্য, ওকে। তো ইমেজের দৈর্ঘ্য নির্ণয়ের জন্য তোমাকে একটা সূত্র জানো, সেটা হচ্ছে কি এম ইজ ইকুয়াল টু কি এল আই ভাগ হচ্ছে কত? এল ও। তার মানে তোমাকে লাগবে কি বিবর্ধনের মান লাগবে, ঠিক আছে? যেহেতু এল ও দেওয়া আছে তাহলে কি বিবর্ধন যদি পাও তাহলে তুমি কি পাবা? এল আই এর মান পাবা। তো এই বিবর্ধনের আবার আরেকটা সূত্র আছে, সেটা জানি কি ভাইয়া? এম ইজ ইকুয়াল টু কত কি ভি বাই ইউ, তাই না? বাস্তব বিম্বর ক্ষেত্রে। আর অবতল দর্পণ এটা কি দিচ্ছে? বাস্তব বিম্বই দিবে, ঠিক আছে? তো এইখানে দেখো ভাইয়া, এইখানে আবার তোমার কি দেওয়া আছে? এইখানে আবার তোমার ইউ দেওয়া আছে। ইউ কোনটা বলো তো? এই যে বস্তুটা কোথায় রাখা আছে? বক্রতার কেন্দ্রে রাখা আছে। তার মানে এইখান থেকে এইটুকু দূরত্বই হচ্ছে কি বস্তু থেকে দর্পণের দূরত্ব, সেটা হচ্ছে কি ওসি, সেটা হচ্ছে কত? 10, তাই না? ইউ দেওয়া আছে, ইউ হচ্ছে কত? 10 সেন্টিমিটার। তার মানে তোমার লাগবে কি ভাইয়া? ভি লাগবে, ওকে। এবার তুমি ভি নির্ণয়ের সূত্র জানো না ভাইয়া? এটা কমন সূত্র, এতক্ষণে তোমাদের মুখস্থ হয়ে গেছে, তাই না? 1/f ইজ ইকুয়াল টু কি 1/u প্লাস 1/v। তাহলে এইখান থেকে তুমি ভি নির্ণয় করো।
এখান থেকে যদি তুমি ভি নির্ণয় করো 1/u, তাহলে কি 1/v ইজ ইকুয়াল টু কি 1/f। এফ এর মান কত পাইলাম আমরা 5, তাই না? ইউ এর মান কত? ইউ এর মান হচ্ছে 10, 5 আর 10 এর লসাগু কত? 10, তাই না? তাহলে এখানে কত 2 মাইনাস 1, তাহলে কত 1/10, 1/v। তাহলে ভি এর মান কত আসতেছে ভাইয়া? ভি এর মান আসতেছে কত? 10 এত সেন্টিমিটার। তাহলে এম সমান কি? এম সমান ভি বাই ইউ। ওকে, তাহলে ভির মান কত? ভির মান হচ্ছে কত? ভির মান হচ্ছে 10। ইউ এর মান কত? ইউ এর মানও কি 10, এই যে ইউ এর মান কত? 10। ওকে, এই যে 10, তাহলে এম সমান কত পাচ্ছি আমরা? এম সমান পাচ্ছি আমরা 1। তো এই যে এম সমান 1 পাইছি, এইটা কিন্তু ভাইয়া আমরা আগেই বুঝতে পারতাম যে এখানে এম এর মান 1 হবে। কেন এম এর মান 1 হবে ভাইয়া? বক্রতার কেন্দ্রে থাকা বস্তুর বিম্বের দৈর্ঘ্য এবং বস্তুর দৈর্ঘ্য কি হয়? সমান হয়। এই যে বক্রতার কেন্দ্রে থাকা বস্তুর ক্ষেত্রে বস্তুর দৈর্ঘ্য এবং কি বিম্বের দৈর্ঘ্য সমান হয়, অর্থাৎ বিবর্ধনের মান কি হয়? 1 হয়। ঠিক আছে, তাও আমাদের ক্যালকুলেশন করে তো দেখানো লাগবে। তাহলে এম সমান আমরা কি জানি? এবার লিখি এল আই ভাগ হচ্ছে কত? এল ও। তাহলে এবার তুমি লিখো এম এর মান কত? 1 ইজ ইকুয়াল টু কত? এল আই ভাগ হচ্ছে কি এল ও। তাহলে এখানে এবার আড়াআড়ি গুণ করো, এল আই সমান কি এল ও। এল ওর মান কত? এল ওর মান হচ্ছে 12 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে বুঝতো তোমাকে কি নির্ণয় করতে বলছে? লক্ষ্যবস্তুর বিম্বের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে, সেটাও কত? 12 সেন্টিমিটার। কেন তুমি 12 সেন্টিমিটার? ক্যালকুলেশন করে তো পাইলামই 12 সেন্টিমিটার। তুমি পরীক্ষার হলে যদি এমসিকিউতে আসতো তাহলে তুমি ডিরেক্ট অ্যান্সার করতে পারতা। কিভাবে? বক্রতার কেন্দ্রে রাখা আছে, তো বক্রতার কেন্দ্রে ক্ষেত্রে বস্তুর দৈর্ঘ্য এবং বিম্বের দৈর্ঘ্য কি সমান হয়, অর্থাৎ বিবর্ধনের মান 1 হয়। ঠিক আছে, এটা যদি বুঝে থাকো। এবার দেখো ঘ নাম্বারে কি বলছে। লক্ষ্যবস্তু ফোকাস এবং বক্রতার মধ্যে রাখলে বিম্বের অবস্থান, আকৃতি, প্রকৃতি কিরূপভাবে রশ্মিচিত্রের মাধ্যমে দেখাও। একটু আগেই আমরা চিত্রটা আর্ট করলাম, এই যে এই চিত্রটাই। এই চিত্রটা কোথায় রাখছি আমরা? বক্রতার কেন্দ্র, এই রে কোথায় রাখছি? বক্রতার কেন্দ্র এবং ফোকাসের মাঝে, তাই না? সরি, এটার ক্ষেত্রে কি হয়? এই যে আলোক রশ্মি, এইটার ক্ষেত্রে কি হলো? এটার ক্ষেত্রে কি হয়? এটার ক্ষেত্রে প্রধান অক্ষের সমান্তরালে আসা আলোক রশ্মি কি হয়? প্রধান ফোকাস দিয়ে যায়, তারপর কি হয়? বক্রতার কেন্দ্র থেকে আসা আলোক রশ্মি কি হয়? প্রধান অক্ষের সমান্তরালে চলে যায়, তাই না? তো এইখান থেকে যে আমরা কি পাইছিলাম? এই যে আমরা বিবর্ধিত বিম্ব পাইছি, তারপর হচ্ছে কি বাস্তব বিম্ব পাইছি, তাই না? বাস্তব ও কি? বাস্তব ও উল্টো, তাই তো? বাস্তব ও উল্টো বিম্ব পাইছি। আর কি পাইছি? বিবর্ধিত, বাস্তব, উল্টো। আর অবস্থান কোথায় পাইছি ভাইয়া? অবস্থান হচ্ছে কি দর্পণের সামনে, তাই না? দর্পণের সামনে। ওকে, এটা হচ্ছে আগেও আমি তোমাদের দেখাইছি, তাই এটা আর হচ্ছে কি এত বেশি বললাম না। ঠিক আছে, এটা যদি হয়ে থাকে ভাইয়া, এবার আসো পরবর্তী প্রশ্ন। এটা হচ্ছে কি চট্টগ্রাম বোর্ড কি 2023, তাই না? চট্টগ্রাম বোর্ড 2023। এই প্রশ্নটাতে দেখো তো ভাইয়া কি বলছে তোমাকে। এ বি লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব দর্পণের 8 সেন্টিমিটার পেছনে গঠিত হলে প্রতিবিম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। তোমাকে বলে দিছে কি দর্পণের 8 সেন্টিমিটার পেছনে প্রতিবিম্ব গঠিত হয়েছে, তার মানে কি ভি দর্পণের পেছনে গঠিত হয়েছে। এটা কি দর্পণ ভাইয়া? এটা হচ্ছে কি অবতল দর্পণ। দর্পণের পেছনে গঠিত হয়েছে মানে কি এটা অবাস্তব বিম্ব গঠিত হয়েছে, তার মানে কি ভির মান কত? -8 সেন্টিমিটার। ঠিক আছে, গঠিত হলে প্রতিবিম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। তোমাকে কি নির্ণয় করতে বলছে? প্রতিবিম্বের দৈর্ঘ্য, অর্থাৎ এল আই নির্ণয় করতে বলছে। ওকে, এবার দেখো তো এখানে তোমার কি কি দেওয়া আছে। এইখানে দেওয়া আছে পি এফ সমান 4 সেন্টিমিটার। এই যে পি থেকে এফ সমান কত? 4 সেন্টিমিটার। এইটুকু হচ্ছে কত? ফোকাস, তাই না? তো ফোকাস তোমাকে দেওয়া আছে, এফ কত দেওয়া আছে? এফ হচ্ছে 4 সেন্টিমিটার। তাহলে এইখান থেকে এখন আরেকটা জিনিস দেওয়া আছে হচ্ছে কি এ বি। এ বি এর দৈর্ঘ্য কি? এ বি এর দৈর্ঘ্য এল ও দেওয়া আছে কত? এল ও তোমাকে দেওয়া আছে 5 সেন্টিমিটার। তাহলে তুমি এইখান থেকে পারবা না ভাইয়া? একটু আগেই যে ম্যাথটা আমরা করলাম, প্রথমে আমরা কিসের মান নির্ণয় করব? প্রথমে আমরা এখান থেকে ভি এর মান নির্ণয় করব, ভি এর একটা মান পাবো। তারপর ভি এর মানটা থেকে আমরা বিবর্ধনের সূত্র লিখবো, ভি বাই ইউ। সেখান থেকে আমরা কি নির্ণয় করব? বিবর্ধনের মান নির্ণয় করব। এই ভি এর মানটা এখানে বসাই বিবর্ধনের মান নির্ণয় করব। তারপর আমরা কি করব? তারপর আমরা বিবর্ধনের আরেকটা সূত্র আছে না, সেটা হচ্ছে কি এল আই ভাগ হচ্ছে এল ও। এই যে বিবর্ধনের মানটা আবার আমরা এখান থেকে বসাবো, বসাই আমরা কি এল আই এর মান নির্ণয় করব। এক অঙ্ক ভাইয়া বারবার দেখানো উচিত না। ঠিক আছে, এবার দেখো পরেরটাতে কি বলছে। এ বি লক্ষ্যবস্তুকে দর্পণের কোন অবস্থানে রাখলে সমান আকারের প্রতিবিম্ব পাওয়া যাবে? এই যে ভাইয়া এক কথা তোমাদের একই প্রশ্ন। দেখো ভাইয়া প্রশ্নগুলো কিন্তু এখন রিপিট হইতেছে। ঠিক আছে, একই প্রশ্ন এখন আমরা বারবার পাইতেছি। তো আশা করি এই ক্লাসগুলো করার পরে তোমরা হচ্ছে বোর্ড পরীক্ষায় প্রশ্ন তো কমন পাবাই, প্লাস হচ্ছে যদি এই প্রশ্নগুলো নাও আসে, তোমাদের এই যে সলভ করাইতেছি কিভাবে সলভ করা লাগে সেগুলা শিখতেছো। তো
তুমি পরীক্ষার হলে খুব ইজিলি সমাধান করে দিতে পারবা, ঠিক আছে। তো এইটাতে কি ভাইয়া, তুমি অ্যান্সার না করেই আমাকে বলো তো কোন অবস্থানে রাখলে সমান আকারের প্রতিবিম্ব পাবা, বক্রতার কেন্দ্রে রাখলে কি পাবো আমি, সমান আকারের প্রতিবিম্ব পাবো। এই যে রশ্মি চিত্রের মাধ্যমে তোমার বিশ্লেষণ করতে বলছে, তুমি আগে থেকেই জানো। তো এইখানে তুমি বসাই কি করবা, সমান আকারের প্রতিবিম্ব দেখাই দিবা, ঠিক আছে। আচ্ছা, এবার আসো চট্টগ্রাম বোর্ডের পর কি আছে ভাইয়া, রাজশাহী বোর্ড 2022। রাজশাহী বোর্ড 2022-এর প্রশ্নটা একটু দেখো তো, এটাতে কি বলছে। এটাতে তোমাকে বলে দিছে 20 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি অবতল দর্পণ, তার মানে আর এর মান দেওয়া আছে, আর হচ্ছে কত, 20 সেন্টিমিটার। দর্পণের মেরু হতে 15 সেন্টিমিটার দূরে একটা রক্ষবস্তু রাখা হলো, ইউ এর মানও বলে দিছে, ইউ হচ্ছে কত, 15 সেন্টিমিটার। এবার তোমাকে কি বলছে, রশ্মি চিত্রের সাহায্যে লক্ষ্যবস্তুর বিম্বের অবস্থান, প্রকৃতি ও আকৃতি নির্ণয় করো। তোমাকে দেওয়া আছে কত, 20 সেন্টিমিটার, তাহলে ফোকাস কত ভাইয়া, 10 সেন্টিমিটার, তাই না। আমি তোমাকে রশ্মি চিত্র আর্ট করে দেখাবো না, আমি জাস্ট তোমাকে প্রশ্নটা ধরাই দিব কিভাবে হয়েছে, ঠিক আছে। তো এইখানে তোমাকে বলে দিছে ভাইয়া বক্রতার ব্যাসার্ধ কত দেওয়া আছে, এটা সি, সি পর্যন্ত দেওয়া আছে 20, তাহলে ফোকাস পর্যন্ত কত হবে ভাইয়া, এইটুকু হচ্ছে কত, 10, এইটুকু হচ্ছে কি 10, তাই না। বস্তুটা রাখছে কোথায় ভাইয়া, মেরু হতে 15 সেন্টিমিটার দূরে, এইটা কি মেরু না। তো এই মেরু থেকে 15 সেন্টিমিটার দূরে মানে কি, এই যে 10, তারপরে এইখানে 5, তাহলে বস্তুটার অবস্থান কোথায় ভাইয়া, বক্রতার কেন্দ্র এবং ফোকাসের মাঝে না। তো বক্রতার কেন্দ্র এবং ফোকাসের মাঝে কয় নাম্বার পজিশন ভাইয়া, 4 নাম্বার পজিশন। 4 নাম্বার পজিশনে হলে বিম্বটা কোথায় হবে ভাইয়া, 2 নাম্বার পজিশন। 2 কোথায়, বক্রতার কেন্দ্রের বাইরে। তো এই অবস্থায় আমরা কি পাইছি, এই অবস্থায় আমরা সর্বদা হচ্ছে কি বড় বিম্ব পাইছি, তাই না, বড়, অর্থাৎ প্রতিবিম্ব কি পাইছি, বড় পাইছি, অর্থাৎ বিবর্ধিত। তারপর কি পাইছি, এটা কি দেখেই বোঝা যাচ্ছে, এটা কি আমরা উল্টা বিম্ব পাইছি, তাই না। আর এটা কি বাস্তব বিম্ব, তাই না। এইটাই তোমাকে চিত্রের মাধ্যমে দেখাইতে হবে, ঠিক আছে। এবার ঘ নাম্বারে দেখো তো কি বলছে ভাইয়া, বস্তুটিকে দর্পণের দিকে 10 সেন্টিমিটার এগিয়ে স্থাপন করলে বিবর্ধনের কোনো পরিবর্তন হবে কিনা গাণিতিকভাবে দেখাও। তো এই অংশটুকু আমরা এখন একটু করব, ঠিক আছে। তোমাকে কি নির্ণয় করা লাগবে, দুইটা বিবর্ধন নির্ণয় করা লাগবে, ঘ নাম্বার, ওকে। ঘ নাম্বারে তোমাকে কি বলছে, প্রথম ক্ষেত্রে বিবর্ধন কত, আমরা লিখি আগে এফ ইজ ইকুয়াল টু কত, 10 সেন্টিমিটার, তাই না। তারপরে হচ্ছে কি মেরু হতে কত সেন্টিমিটার দূরে বস্তু রাখছো, 15, তাহলে ইউ সমান কত, 15 সেন্টিমিটার। তাহলে তোমার কি নির্ণয় করা লাগবে ভাইয়া, ভি, তাই না। তাহলে এইখান থেকে তুমি ছোট্ট করে ভিটা নির্ণয় করে ফেলো তো, 1/f ইজ ইকুয়াল টু কি 1/u প্লাস হচ্ছে কত 1/v। তাহলে এখান থেকে আমরা ভি নির্ণয় করব 1/f মাইনাস 1/u, ওকে। এফ এর মান কত ভাইয়া, 10, তাই না। ইউ এর মান কত, 15। এটা লসাগু করলে কত হয় ভাইয়া, এটা লসাগু করলে কত হয়, এটা লসাগু করলে আমরা পাই হচ্ছে 30, তাই না। 10 আর 15 লসাগু কত, 30, ঠিক আছে। তো 30 এখানে 3 মাইনাস 2, ওকে। ওকে, প্রথম থেকে উপর থেকেই শুরু করি। তাহলে 1/v ইজ ইকুয়াল টু কত পাচ্ছ তুমি, 1/30। তাহলে ভি সমান কত, 30। তাহলে প্রথম ক্ষেত্রে এই যে প্রথম 15 সেন্টিমিটার দূরে রাখলে বিম্ব কোথায় হচ্ছে, দর্পণ থেকে 30 সেন্টিমিটার দূরে, তাই না। এক্ষেত্রে বিবর্ধন কত ভাইয়া, এম সমান কি v/u। ভি হচ্ছে কত ভাইয়া, 30, ইউ হচ্ছে কত, এই যে ইউ হচ্ছে কত, 15, ইউ হচ্ছে কত, 15। তাহলে এম সমান কত পাইতেছি আমরা, এম সমান আমরা পাইতেছি 2। তাহলে প্রথম ক্ষেত্রে বিবর্ধনের মান কত, 2, ঠিক আছে। এই যে প্রথম ক্ষেত্রে যে বিবর্ধনের কোনো পরিবর্তন হবে কিনা, প্রথম ক্ষেত্রে আমরা বিবর্ধন পাইলাম কত, 2। এবার আমরা দেখব বস্তুটাকে কি দর্পণের দিকে 10 সেন্টিমিটার এগিয়ে আনলে, বস্তুটা প্রথমে কোথায় ছিল, প্রথমে বস্তুটা ছিল 15 সেন্টিমিটার দূরে, অর্থাৎ যদি চিত্রটা আট করে দেখাই তোমাকে আবার, এই যে দেখো, ঠিক আছে। বস্তুটা প্রথমে কোথায় ছিল ভাই, এই যে ফোকাস, এইটা, এটা হচ্ছে কি বক্রতার কেন্দ্র, ফোকাস আর এইটার মাঝখানে, কারণ ফোকাস তো 10, এইটুকু হচ্ছে 5, এইটুকু 5, তার মানে এই অবস্থানে ধরো ছিল, ঠিক আছে। এবার কি বলছে, এবার বলছে তোমাকে যে বস্তুটা কি করছে, দর্পণের দিকে 10 সেন্টিমিটার এগিয়ে আনছে, কত সেন্টিমিটার, 10 সেন্টিমিটার না, কত সেন্টিমিটার, হ্যাঁ, এই যে দর্পণের দিকে 10 সেন্টিমিটার এগিয়ে স্থাপন করা হলো। তাহলে 10 সেন্টিমিটার এগিয়ে স্থাপন করা হলো মানে কি, এইটুকু 5, আবার এইটুকু গেছে 5, তার মানে এখন বস্তুটা কোন অবস্থানে আছে ভাইয়া বলো তো, ফোকাস এবং মেরুর মাঝে আছে না, বস্তুটা কোথায় আছে, এই যে ফোকাস এফ এবং পি এর মাঝে আছে না, এফ এবং পি এর মাঝখানে, এটা কত নাম্বার পজিশন ভাইয়া, 6 নাম্বার পজিশন না। তো এইটা যদি 6 নাম্বার পজিশন হয় ভাইয়া, তোমার এতক্ষণে মুখস্থ হয়ে গেছে না যে 6 নাম্বার পজিশনে থাকলে বিম্ব কোথায় হবে, দর্পণের পিছনে হবে। যদি বস্তুটা দর্পণের পিছনে হয় তাহলে সেখানে কি অবাস্তব বিম্ব গঠিত হচ্ছে। আবার কি বিবর্ধনের, এই যে বস্তুটা কি বড়, ঠিক আছে, তারপরে কি সোজা, এটা তো তুমি বুঝলা, কিন্তু আমরা এখন ম্যাথ করে দেখব যে বিবর্ধনের মানটা কত, তাই না।
তাহলে আমরা এখন এইখানে লিখি, তাহলে এফ সমান কত জানি আমরা, এফ সমান তো আমরা 10 জানি, সেটার কোনো পরিবর্তন হবে না। তাহলে ইউ সমান কত, ইউ সমান কত, এই যে বস্তুটাকে কত সেন্টিমিটার নিয়ে গেছে, সামনে নিয়ে গেছে কত 10 সেন্টিমিটার, তাহলে দর্পণ থেকে বস্তুর দূরত্ব কত 5 সেন্টিমিটার। ওকে, বুঝছো তো কি করছি, আশা করি বুঝছো। এই যে এফ, এই যে সি, এই যে এইখানে বস্তুটা আগে ছিল, তখন বস্তু ছিল কত মিটার দূরে, 15 সেন্টিমিটার, এইখান থেকে 10 সেন্টিমিটার আগায় নিয়ে গেলে দর্পণ থেকে আর দূরত্ব কত থাকতেছে, 5 সেন্টিমিটার। বুঝতে পারছো কথা, 5 সেন্টিমিটার। ওকে, তাহলে এখান থেকে তোমার কি নির্ণয় করা লাগবে, ভি। তাহলে 1/f ইজ ইকুয়াল টু কি 1/u প্লাস 1/v। আমরা এগুলাতে এটাকে v1 দিই। ওকে, আগেরটা কি দিছিলাম, আগেরটা ভি লিখছি না, আচ্ছা আগেরটা যেহেতু ভি লিখছি, এটা তো থাক, সমস্যা নাই, তুমি পরীক্ষার হলে v1 v2 দিও, ঠিক আছে, দুইবার আলাদা আলাদা করে বের করা লাগলে। তাহলে 1/v সমান কি 1/f মাইনাস 1/u। না দিতে চাইলে এখানে দ্বিতীয় ক্ষেত্রে লিখে দিবা, তাহলেও হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 1/f এর মান কত ভাইয়া, 10, ইউ এর মান কত 5, তাহলে 10 আর 5 এর লসাগু কত ভাইয়া, অনেক কঠিন একটা ক্যালকুলেশন তাই না। 1/v সমান সমান কত 10। ওকে, তাহলে এখানে কত পাচ্ছ 1 মাইনাস 2, তাহলে 1/v সমান কত -1/10। তাহলে ভির মান কত, ভির মান হচ্ছে -10 তাই না। ভির মান -10 দিয়ে তুমি কি বুঝছো ভাইয়া বলো তো, এটা হচ্ছে কি অবাস্তব বিম্ব তাই না, অবাস্তব বিম্ব। ওকে, অবাস্তব বিম্ব। তো এখন তুমি বিবর্ধনের সূত্র জানো না ভাইয়া, তুমি জানো কি সূত্র জানো, এম ইজ ইকুয়াল টু কি জানো, মাইনাস অবাস্তব বিম্বর কারণে কি মাইনাস ভি বাই ইউ। তাহলে এম মাইনাস ভির মান কত ভাইয়া, দেখো ভির মান হচ্ছে কত -10, -10, ইউ এর মান কত, ইউ এর মান হচ্ছে কত 5, তাহলে এই যে 5। তাহলে কি হচ্ছে ভাইয়া, বিবর্ধনের মান কত হচ্ছে, এক্ষেত্রে বিবর্ধনের মান এম ইজ ইকুয়াল টু কত 2, অর্থাৎ বিম্বের হচ্ছে কি বিবর্ধনের কোনো পরিবর্তন হবে না। এটা যদি আমরা m2 দেই, ওকে, এক্ষেত্রে আগেরটাকে কি দেই m1। ওকে, তাহলে m1 আর m2 কি সমান হলো না ভাইয়া, m1 ইজ ইকুয়াল টু কি m2, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারতেছি, বস্তুটা যখন হচ্ছে কি দর্পণ থেকে 15 সেন্টিমিটার দূরে তখন যে বিবর্ধন হবে, আবার হচ্ছে কি যখন দর্পণ থেকে 5 সেন্টিমিটার দূরে তখনও কি একই বিবর্ধন হবে, অর্থাৎ বিবর্ধনের মান কি দুই ক্ষেত্রেই সমান, ঠিক আছে, বিবর্ধনের মান কি দুই ক্ষেত্রেই 2। ওকে, এটা যদি বুঝে থাকো ভাইয়া, এইটাই হচ্ছে হচ্ছে তোমাদের শেষ প্রশ্ন। তো ও আরেকটা প্রশ্ন আছে, তো দেখি এই প্রশ্নটা কি বলছে, চট্টগ্রাম বোর্ড 22 একই প্রশ্ন হবে, কারণ আশা করি না যে হচ্ছে নতুন কোনো প্রশ্ন এতক্ষণ আসতে পারে, কারণ সবগুলা প্রশ্নই আমরা সমাধান করে ফেলছি তাই না। এখানে দেখো তো কি বলছে, বিম্বের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার হলে লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য নির্ণয় করো। এবার তোমাকে বিম্বের দৈর্ঘ্য দেওয়া আছে, কি বিম্বের দৈর্ঘ্য কি এল আই দেওয়া আছে তাই না, তোমাকে নির্ণয় করতে বলছে কি এল ও, এটা নির্ণয় করতে বলছে। তোমাকে এখানে কি বলে দিছে, এপি কোথায়, এই যে এপি, এপি সমান কত বলে দিছে হাফ পি এফ তাই না। এপি সমান কি দেওয়া আছে, এপি সমান দেওয়া আছে হাফ পি এফ, পি এফ কোনটা, এই থেকে এইটুকু তাই তো, এইটুকু দেওয়া আছে। তাহলে তুমি এইখান থেকে এখন নির্ণয় করো তো ভাইয়া, তাহলে তুমি জানো কি এপি, এপি সমান কি হাফ পি এফ। এখন হাফ পি এফ নির্ণয় করার আগে তুমি এইটুকু পি এফ সমান কতটুকু, এইটুকু কি জানো, এইটুকু কিন্তু জানো না। তুমি এইটুকু জানো, এই যে পি থেকে সি এর দূরত্ব কত 10, তার মানে এটা হচ্ছে কত আর, এটা হচ্ছে আর কত 10, তাহলে এইটুকু 10 হলে এইটুকু 5, এইটুকু কি 5, তাহলে পি এফ সমান কত 5 তাই না, হাফ গুণন 5, তাহলে এটার মান হচ্ছে কত 2.5, এপি এর মান কত 2.5। তাহলে এই যে বস্তুটা রাখছে এপি, এটা দর্পণ থেকে কত দূরে 2.5 সেন্টিমিটার দূরে রাখা আছে। ওকে, এখন তোমাকে বলে দিছে বিবর্ধন এম, এম সমান কত বলছে 0.7, এম সমান কত বলছে, এম সমান বলে দিছে 0.7। তাহলে এইখান থেকে তোমাকে কি নির্ণয় করতে বলছে, বস্তুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তাহলে আমরা এখানে নির্ণয় করার জন্য ওগুলা লাগতেছে না, এগুলা লাগতেছে না, তাহলে আমরা এখন লিখি এম সমান কি লিখি এল আই ভাগ হচ্ছে কি এল ও। তাহলে তুমি এখানে এল ও নির্ণয় করো, এল ও সমান কি এল আই ভাগ হচ্ছে কি এম। এম এর মান কত দেওয়া আছে ভাইয়া 0.7 তাই না, 0.7 দেওয়া মানে এটা কি দর্পণ, এটা তো ভাইয়া তোমার হচ্ছে উত্তল দর্পণ, কিন্তু চিত্রে তো আমরা যা দেখতেছি সেটাতে কি অবতল দর্পণ দেখাইতেছে তাই না। আচ্ছা দেখি, ওকে, তাহলে এইখানে আমরা কি পাইতেছি, এল ও ইজ ইকুয়াল টু কি এল আই এর মান কত, এল আই এর মান হচ্ছে 7 সেন্টিমিটার তাই না, 7 সেন্টিমিটার। এম এর মান কত 0.7, তাহলে এল ওর মান কত ভাইয়া, এল ওর মান হচ্ছে 10 সেন্টিমিটার। ওকে, বুঝছো, তাহলে এল ওর মান আমরা নির্ণয় করলাম, আমি এইটুকু আমাদের লাগলো না, ঠিক আছে, এইটুকুর দরকার নাই।
তোমাকে কি বলছে এবার ঘতে দেখো তো, দেখাও যে গাণিতিকভাবে নির্ণীত বিম্বের অবস্থান ও প্রকৃতি রশ্মিচিত্রের সাহায্যে অঙ্কিত বিম্বের অবস্থান ও প্রকৃতি অভিন্ন, অর্থাৎ একই। অভিন্ন মানে কি? একই। তোমাকে গাণিতিকভাবে দেখাইতে বলছে এবং কি রশ্মিচিত্রের মাধ্যমেও দেখাইতে বলছে যে কি দুই ক্ষেত্রেই হচ্ছে কি একই অবস্থান প্রকৃতি সবকিছু কি একই। তাহলে গাণিতিকভাবে তুমি কিভাবে দেখাবা? গাণিতিকভাবে এই যে এইখান থেকে আমরা কি, আচ্ছা আমরা পরের পেজে নতুন করে দেখি, ঠিক আছে? পরের পেজে না, এইখানেই দেখি, ঠিক আছে? এটা কি তোমরা তুলে নিছো? যদি তুলে নাও তাহলে আমরা এইগুলা মিশাই দিতেছি, ওকে? দিয়ে হচ্ছে আমরা এইখানেই হচ্ছে কি করব, এই ম্যাথটা সলভ করব। পরের পেজে যাব না, কারণ এই ম্যাথটাতে আমাদের একটু দেখা লাগবে ছবিটা বারবার, নাহলে তোমরা কি করতে পারবে না, বুঝতে পারবে না, ঠিক আছে? তাহলে এইখানে দেখো তো, তোমাকে প্রথমে কি দেওয়া আছে? প্রথমে দেওয়া আছে তোমার ঘ নাম্বার লিখো। প্রথমে দেওয়া আছে আর, আর সমান কত দেওয়া আছে? 10 সেন্টিমিটার। এই যে পি থেকে সি 10 দেওয়া আছে, আর 10 সেন্টিমিটার। তাহলে এফ সমান কি ভাইয়া? এফ সমান হচ্ছে 5 সেন্টিমিটার। এফ কোনটা ভাইয়া? এই যে পি থেকে এফ, পি থেকে এফ এইটুকু দূরত্বই হচ্ছে কি এফ, ফোকাস দূরত্ব, ঠিক আছে? এখন তোমাকে আবার বলে দিছে এপি সমান কি বলে দিছে? এপি সমান তোমাকে বলছে হাফ ইন্টু পিএফ। পিএফ এর মান কত? 5, তাই না? পিএফ এর মান যদি 5 হয় তাহলে হাফ গুণন 5 এত সেন্টিমিটার। তাহলে এটার মান কত? 2.5 সেন্টিমিটার। ওকে, তাহলে এপি দ্বারা কি? এপি হচ্ছে কি বস্তু থেকে দর্পণের দূরত্ব। এপি হচ্ছে কি, এই যে এ থেকে পি হচ্ছে কি বস্তু থেকে দর্পণের দূরত্ব। ওকে, তাহলে তোমাকে কি নির্ণয় করা লাগবে ভাইয়া? এখন তোমাকে এখন নির্ণয় করা লাগবে বিম্ব। তুমি যদি ভি নির্ণয় করতে পারো ভাইয়া, তাহলে তুমি এই ভি দেখেই বলতে পারবা যে হচ্ছে কি বস্তুটা বাস্তব নাকি অবাস্তব, ঠিক আছে? আর ভি যদি তুমি নির্ণয় করতে পারো, তাহলে যেহেতু তোমার ইউ দেওয়া আছে, তাহলে তুমি এখান থেকে বিবর্ধনের মানও নির্ণয় করতে পারবা। বিবর্ধন নির্ণয় করতে করলে তুমি বুঝতে পারবা যে বিম্বের আকৃতি বড় নাকি ছোট। তো আগে আমরা ভি নির্ণয় করি। তো এখানে আমাদের কি ইউ দেওয়া আছে, এটা সমান কি ইউ। ওকে, তাহলে এখন 1/f ইজ ইকুয়াল টু কি 1/u প্লাস হচ্ছে কি 1/v। তাহলে 1/v সমান কি 1/f মাইনাস 1/u। এফ এর মান কত? 5, তাই না? 1/5 কত? 1/u এর মান কত? 2.5, ঠিক আছে? 2.5। তাহলে এটা লসাগু করলে আমরা কত পাই? 1/v 1/v। তোমরা ক্যালকুলেটারে করতে পারো। ডেক হচ্ছে কত পাই? 5, ঠিক আছে? তাহলে 1 মাইনাস হচ্ছে কত? 2, ঠিক আছে? তাহলে 1/v সমান কত পাই? -1/5। তাহলে ভি সমান কি? ভির মান হচ্ছে কি -5। ভির মান -5 দেখে তুমি কি বলবা? প্রথমত এইটুকু দেখে আমরা বলতে পারি এটা হচ্ছে কি অবাস্তব বিম্ব দিচ্ছে। ওকে, এইটুকু দেখে তুমি বুঝছো অবাস্তব বিম্ব দিচ্ছে। এখন বস্তুটা অবাস্তব হয়েছে, ভালো কথা। এখন এটার বিবর্ধন কি হবে? এই যে বস্তুর চেয়ে প্রতিবিম্বের আকার বড় হবে কিনা ছোট হবে সেটা আমরা দেখব। তাহলে সেটা আমরা কিভাবে দেখবো? সেটা আমরা দেখবো বিবর্ধন থেকে। বিবর্ধন সমান কি মাইনাস ভি/ইউ। কেন সামনে মাইনাস দিলাম ভাইয়া বলো তো? কারণ এটা হচ্ছে কি অবাস্তব বিম্ব, তাই না? তাহলে মাইনাস ভির মান কত পাইলাম আমরা? ভির মান আমরা কত পেলাম দেখো তো? -5, -5। ইউ এর মান কত? ইউ এর মান কত? ইউ এর মান হচ্ছে 2.5। ওকে, 2.5। তাহলে এটা কত পাই আমরা? এইটা এখানে পাচ্ছি আমরা বিবর্ধন কত পাচ্ছি? 2। তার মানে বিবর্ধন কি দ্বিগুণ, বস্তুর দৈর্ঘ্যের চেয়ে কি হবে? দ্বিগুণ। অর্থাৎ কি এটা কি বিবর্ধিত, বিবর্ধিত বিম্ব। অর্থাৎ বস্তুর দৈর্ঘ্য যত গুণ হবে, যতটুকু হবে তার চেয়ে আমরা কি দ্বিগুণ দৈর্ঘ্যের প্রতিবিম্ব পাবো। ওকে, এইটা যদি এখন বুঝে থাকো, তাহলে এখন আরেকটা জিনিস আমরা কি বের করলাম? বস্তুটা বিবর্ধিত, বাস্তব, অবাস্তব, তাই না? এই যে এটা অবাস্তব বিম্ব, এটাও নির্ণয় করতে পারছি। বস্তুর অবস্থান কোথায় হবে ভাইয়া? অবাস্তব বিম্ব এইখানে থাকলে কি 6 নাম্বার পজিশন, তার মানে কি দর্পণের পেছনে অবস্থান করবে, ঠিক আছে? তাহলে অবস্থান কোথায়? দর্পণের পেছনে। প্রকৃতি কি? এটা কি অবাস্তব, ঠিক তাই না? প্রকৃতি কি অবাস্তব এবং কি সোজা। এখানে তোমার হচ্ছে আকৃতি সম্পর্কে কিছু বলে নাই, আমরা বলতে পারি আকৃতি হচ্ছে কি বিবর্ধিত। এখন তুমি রশ্মি চিত্র ভাইয়া আট করে দেখবা যেটা সেম কিনা। আমি তোমাদের এতক্ষণে মনে হয় 3-4 বার এই যে ফোকাস এবং মেরুর মাঝে থাকলে প্রতিবিম্ব যে দর্পণের পেছনে হয় সেটা আমি এতক্ষণে তোমাদের 3-4 বার দেখাইছি, তাই আমি আর এই জিনিসটা রিপিট করব না। ওকে, তাহলে আমরা কি ভির মান বের করে আমরা বুঝলাম যে এটা বাস্তব না অবাস্তব, এবং কি বিবর্ধন নির্ণয় করে আমরা বুঝলাম এটা কি বিবর্ধিত বিম্ব দিবে না খর্বিত বিম্ব দিবে। সবসময় মনে রাখবো ভাইয়া, এম এর মান যদি 1-এর চেয়ে বড় হয় তাহলে কি বিবর্ধিত বিম্ব, বিবর্ধিত বিম্ব। ওকে, আর যদি এম এর মান কি হয় 1-এর চেয়ে ছোট হয় তাহলে কি খর্বিত বিম্ব। এম এর মান 1-এর চেয়ে ছোট হয় কখন? উত্তল দর্পণে। ওকে, আর এম এর মান 1 এটা কখন? সমতল দর্পণে, সমতল দর্পণে। এটা আবার কি বক্রতার কেন্দ্রে থাকলে অবতল দর্পণের ক্ষেত্রেও হয়, এম এর মান 1 হয় কখন?
যখন বস্তুটা বক্রতার কেন্দ্রে অবস্থান করে। ঠিক আছে, তো এটাই ছিল ভাইয়া তোমাদের হচ্ছে শেষ সিকিউ। আশা করি এই এতগুলা সৃজনশীল করার পর তোমাদের আর এই অধ্যায়ের সৃজনশীল নিয়ে কোনো সমস্যা হবে না। তোমরা জাস্ট ভাইয়া এই অধ্যায়ের আমি প্রথম যে পেজটা তোমাদের পড়াইছি সেটা হচ্ছে সূত্রের ক্ষেত্রে কখন প্লাস কখন মাইনাস, উত্তল দর্পণের ক্ষেত্রে এই যে এফ এর ক্ষেত্রে উত্তল দর্পণ হলে মাইনাস হয়, আবার অবতল দর্পণের ক্ষেত্রে প্লাস হয়, ভি কখন মাইনাস হয় যখন অবাস্তব, ভি কখন প্লাস হয় যখন কি বাস্তব, এগুলা যদি আবার বিবর্ধনের যে সূত্র দুইটা, ভি মাইনাস হয় কখন, যেটা হচ্ছে কি যখন কি অবাস্তব বিম্ব হয়, আবার বি প্লাস হয় কখন কখন, এই যে এম এর প্লাসের সূত্রটা কখন ব্যবহার করা হয় যখন এটা কি বাস্তব বিম্ব। তো এগুলা যদি ভাইয়া তুমি মনে রাখো তাহলে আশা করি এই অধ্যায়ের কোনো সিকিউতে তুমি আর আটকাবা না। ঠিক আছে, তোমাদের কাছে একটাই কথা ভাইয়া, ক্লাস করবা, পাশাপাশি হচ্ছে তোমার বইটা বাইর করে তুমি একটু পড়বা, তোমার গাইড বের করে তুমি হচ্ছে এই সৃজনশীল গুলো একটু মিল করবা। তুমি ক্লাস দেখে বুঝছো ভাইয়া, তুমি ক্লাস দেখে 100% বুঝছো, ঠিক আছে, ক্লাস দেখে তোমার এই অধ্যায়টা 100% কমপ্লিট। কিন্তু ভাইয়া তুমি যদি এই অধ্যায় নিজে প্র্যাকটিস না করো, তুমি নিজে সলভ করতে গেলে পরীক্ষার হলে 30%ও অ্যান্সার করতে পারবা না। কারণ ভাইয়া এটা ম্যাথ, এটা তুমি বুঝলেই হবে না, বোঝার সাথে সাথে তোমাকে প্র্যাকটিস করা লাগবে। ঠিক আছে, তো তুমি যদি প্র্যাকটিস করো তাহলে পরীক্ষার হলে এই যে জিনিসগুলা এফ এর মান, তারপরে ভির মান, ইউ এর মান, এগুলা তোমার ভুল হবে না। তো তোমাদের কাজ হচ্ছে সবসময় কি করা, ক্লাস থেকে জিনিসটা বুঝে নেওয়া এবং তারপর কি নিজে নিজে সেটা প্র্যাকটিস করা। ঠিক আছে, আমি তোমাদের মিথ্যা কোনো সান্ত্বনা দিব না ভাইয়া যে এই ক্লাসটা করলে তোমার বই পড়া লাগবে না, এই ক্লাসটা করলে তুমি হচ্ছে কি তুমি যে হচ্ছে তুমি বই না পড়লেও পরীক্ষায় 100 অ্যান্সার করতে পারবা, এই ধরনের মিথ্যা সান্ত্বনা আমি তোমাকে দিব না। তুমি ক্লাস করবা, প্লাস হচ্ছে তুমি ক্লাস করে বইটা একটু পড়বা, তারপর তুমি পরীক্ষার হলে যাও ভাইয়া, 100তে 100 অ্যান্সার করতে না পারলে তখন বলিও। ঠিক আছে, তুমি হচ্ছে শুধু ক্লাস করে 100% ইফিসিয়েন্সি কখনোই পাবা না। ঠিক আছে, তাহলে ভাইয়া পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।